দ্বিধা দ্বন্দ্বের প্রেমসন্ধি। মিশকা মুন। পর্ব 1 থেকে 15। এক্সকিউজ মি, লিফট প্লিজ। চেঁচিয়ে চেঁচিয়ে একই কথা বারবার বলছিল সরফরাজ। কিন্তু না, এবারেও কেউ দাঁড়ালো না। রাগে শরীর তার রীতিমতো কাঁপছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপরে জোরে সোরে একটা লাথি মেরে বসল। ফলস্বরূপ তার পায়ে লাগলো। পকেট থেকে ফোন বের করে অন করার চেষ্টা করলো, কিন্তু না, আবারও ব্যর্থ। আর চার্জবিহীন ফোন অনই বা কি করে হবে। মাঝ রাস্তায় ফোন ছুঁড়ে মারতেই দুখণ্ড হয়ে গেল। তবে সেদিকে পাত্তাই দিল না সরফরাজ। গাড়ির উপরে উঠে ধুম ধরে বসে রইল। চুমকি চলেছে একা পথে। সঙ্গে আমাকে নিলে দোষ কি তাতে? ওহ, ফাগুনি পূর্ণিমার রাতে। চল পলাইয়ে যায়। গলা ছেড়ে দিয়ে এক গানের মধ্যে দিয়ে আরেক গান গাইতে গাইতে যাচ্ছিল নির্বাণ। হুট করে সরফরাজের দিকে তার চোখ গেল। কিছু একটা চিন্তা করে দৌড়ে কোথাও যেন চলে গেল। সরফরাজ ফারজাদ চৌধুরী শহরের বিখ্যাত রেস্টুরেন্ট ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক। লোকে তাকে এক নামে চিনে। দেখতে যতটা না সুন্দর, মানুষ হিসেবে ততটাই অহংকারী। আজকে একটা জরুরি কাজে বাড়ি থেকে বেরিয়েছিল আজ, কিন্তু কাজ তো হলোই না, উল্টে বিপদে পড়ে গেল। এখন এই পরিস্থিতিতে কি করা উচিত বুঝল না। বিড়বিড় করে বলছিল, গড হেল্প মি। দোস্ত, তুই ঠিকই বলেছিলি, ঢাকা শহরের রেস্টুরেন্টে দেওয়ার থেকে রেস্টুরেন্টে খাওয়ার খরচ বেশি। নুরুজ দেয়ালে পেইন্টিং করছিল, মধুর কথায় পিছু ফিরে চাইল, বিনা শব্দে একটা মিষ্টি হাসি দিয়ে আবার কাজে লেগে পড়ল। মধু বোধহয় আর কিছু বলতে চাইল, তখনই ছুটতে ছুটতে এলো নির্বাণ, হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট সুরে কিছু একটা বলছিল বারবার। তবে অতিরিক্ত হাঁপানোর ফলে তার কথা কেউ বুঝতে পারল না। মধু এবার বিরক্ত হলো, চট করে 2 ধাপ এগিয়ে নির্বাণের মাথায় একটা চাটি মেরে বলল, শালা, আগে হাঁপিয়ে নে, পরে কথা বল, অটিজমের মতো শোনাচ্ছে। নির্বাণ রেগে এবার স্পষ্ট সুরে বলল, মেজাজ খারাপ করবি না মফিজের বাচ্চা। তুই শালা আমার বাপের নাম নিবি না। 100 বার নিব কি করবি। দুজনেই রেগে একে অপরের দিকে তেড়ে গেল। নৌরোজ এতক্ষণ চুপ থাকলেও এবার রেগে গেল। চেঁচিয়ে উঠল, স্টপ পপ। সঙ্গে সঙ্গে দুজনে দূরে গিয়ে দাঁড়ালো। তবে দূর থেকে একে অপরকে চোখে চোখে শাসাতে ভুলল না। নৌরোজ হাতের ব্রাশটা ফেলে দিয়ে বলল, তোদের কি সমস্যা বল। এখনো কতকাজ বাকি জানিস? সে খেয়াল আছে তোদের? সারাক্ষণ সাপ ব্যাঙের মতো কেন করিস? নির্বাণ সে কথার উত্তর না দিয়ে বলল, দোস্ত, তুই ওকে সাপ বললি ভালো কথা, আমাকে কেন ব্যাঙ বললি? আমি তো বাঘ। বাঘের বাচ্চা। মধু টিটকারি মারল, বলল, জানি জানি, মানুষের বাচ্চা হলে তো মানুষের মতোই ব্যবহার করতি। বাঘ মানে ড্যাশ ড্যাশ জন্য তার মতো ব্যবহার করিস। তোকে তো আজ। তোরা দুজনেই বের হ। নৌরোজের চেঁচিয়ে বলল। এবার সত্যি সত্যি থেমে গেল দুজনেই। কিন্তু এবার আর নৌরোজ থামল না। হাত ধরে টেনে নিয়ে গিয়ে দুটোকেই বের করে দিল। দরজা লাগাতে যাবে এমন সময় নির্বাণের আসল কথা মনে পড়ল। দরজা ঠেলে দাঁড়িয়ে বলল, দোস্ত শোন শোন, জরুরি কথা। না বের হো, কোনো কথা নেই, বেদ্যপের দল। নির্বাণ এবার আর কথা পেঁচাল না। সরাসরি বলল, দোস্ত, সরফরাজ ফারজাদ চৌধুরী এসেছে। এই বলদটা আবার কে? আরে ডায়মন্ড ওয়ার্ল্ড রেস্টুরেন্টের ওনার। ও কেন এসেছে? জানি না। তুই চল উনাকে এখানে নিয়ে আসি। কেন? নির্বাণ কিছু বলার আগেই মাহিন ছুটে এলে। বলল, কেন মানে বুঝতে পারছিস না? আজকে সন্ধ্যায় আমাদের রেস্টুরেন্টের ওপেনিং। আর আজকে যদি প্রধান গেস্ট হিসেবে শহরের বেস্ট রেস্টুরেন্টের মালিককে আনতে পারি তাহলে জনগণের আগ্রহ বাড়বে। আমাদের পেজে ভিডিও করে আপলোড দিয়ে দিব। হরহর করে ফলোয়ার বেড়ে যাবে। কথাগুলো একদমে বলে থামল মাহিন। সকলের দৃষ্টি নৌরোজের দিকে। সে কি বলে? সবার আশাকে নিরাশা বানিয়ে নৌরোজ বলল, এসবের প্রয়োজন নেই, ধীরে ধীরেই সবাই চিনবে জানবে, লোক বাড়বে, কারো তদারকির দরকার নেই। মধু এবার বলল, দোস্ত চল না, আমাদের ইলাফ। সবাই তার সাথে তাল মিলিয়ে বলতেই নৌরোজ সবার দিকে একবার তাকিয়ে থমথমে মুখে বলল, ঠিক আছে চল। আর যদি না আসে? আরে হো, আসবে আসবে, তুই বললেই আসবে। নির্বাণের কথায় নৌরোজ ভ্রু কুচকালো, প্রশ্ন করল, আমি বললেই আসবে কেন? নির্বাণ দাঁত কেলিয়ে বলল, সুন্দরী মেয়েদের কথা কখনো ব্যাডা মানুষ ফেলতে পারে না। নৌরোজ বিরক্ত হয়ে হাঁটতে শুরু করল। এখন আর এদের কিছু বলে লাভ নেই। পিছু পিছু ওরা তিনজনও যাচ্ছিল, তখন মধু নির্বাণকে প্রশ্ন করল, তুই বললি সুন্দরী মেয়েদের কথা ব্যাডা মানুষ ফেলতে পারে না, তাহলে তুই কেমনে আমার কথা ফেলিস? তুই কি ব্যাডা না? মাহিন ঠোঁট চেপে হাসল। নির্বাণ মধুকে না মেরে মাহিনের পিঠেই একটা কিলো মেরে মধুকে বলল, আমি ব্যাডা মানুষ, তবে তুই সুন্দর না। বলেই দৌড়ে নৌরোজের সাথ ধরল। এখন দাঁড়িয়ে থাকা মানে মধুর চিৎকারে কানের 13টা বাজানো।
মধু রেগে সেও পিছু পিছু দৌড় দিল। মাহিন ধীরে ধীরে হাঁটছিল, উপরে তাকাতেই দেখল কৃষ্ণচূড়ার কাছে দুটো শালিক বসে আছে। দেখে হাসল, তৎক্ষণাৎ একটা ছন্দ বানিয়ে ফেলল। গাছের ডালে বসে আছে একজোড়া শালিক। আমরা একদিন হব বড় রেস্টুরেন্টের মালিক। সরফরাজ বিরক্তি নিয়ে আশেপাশে দেখছিল কোনো গাড়ি পাওয়া যায় কিনা, কিন্তু না, এখন আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না। কথায় বলে বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। তার সাথে ঘটেছে একই ব্যাপার। সরফরাজের গাড়ির কাছে এসে দাঁড়াতেই মধু নরোজের হাত টেনে ধরে বলল, দোস্ত, এ না পুরোই পাকিস্তানি নায়কদের মতো দেখতে। উফস, এটাই তোর দুলাভাই, যা এবার ফিক্স। নিবার্ণ মুখ ভেঙচি দিয়ে বলল, তোকে সরফরাজ তাদের বাড়ির কাজের লোক হিসেবেও রাখবে না, কিন্তু তোকে রাখবে দরওয়ান হিসেবে। তোরা থামবি নাকি চলে যাব? না না, চল চল। এক্সকিউজ মি। হুট করে মেয়েরই কণ্ঠস্বর শুনে বেশ অবাক হলো সরফরাজ। নেমে পিছু ফিরে ভ্রু কুঁচকাল। নরোজ নিজের পরিচয় দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি নরোজ নরি। তো? সরফরাজের থমথমে জবাব। নরোজ কিছুটা বিব্রতবোধ করল, বলল, আপনি এখানে কি করছেন? ফুটবল খেলছি। এমন তোতারা জবাব পেয়ে নরোজ গরম চোখে বন্ধুদের দিকে তাকালো। ওরা চোখ দিয়ে আশ্বাস দিয়ে একটু শান্ত থাকতে বলল। কোনো মতো মেজাজ ধরে রেখে বলল, আপনার কোনো হেল্প লাগবে? সরফরাজ অহংকারী সুরে বলল, আমি মেয়েদের থেকে কোনো হেল্প নিই না। ব্যাস। নরোজ আর কিছুতেই তার মেজাজ ধরে রাখতে পারল না। সরফরাজের পেটের উপর একটা ঘুষি মেরে দৌড়াতে দৌড়াতে বলল, শালা অহংকারী পাগলা খুতোত্তা, নিজেকে কোন দেশের প্রেসিডেন্ট মনে করিস? বিষয়টা কি ঘটল সকলেই বুঝতে একটু সময় লাগলো। বুঝতাই সবার মাথায় হাত। সরফরাজ রেগে আগুন। মাহিন আর মধু দৌড় দিল। নির্বাণ দৌড় দেওয়ার আগেই তার টি শার্টের পেছনে থেকে টেনে ধরল সরফরাজ। নির্বাণ ভয় বলে উঠল, স্যার মাফ করে দেন, আমার এখনো বিয়ে করা বাকি। সরফরাজের মন চাচ্ছিল তুলে আছাড় মারতে, তবে রাগটা এখন দমিয়ে রাখল। তবুও শক্ত চোখে তাকিয়ে বলল, মাফ করে দেব, তোমার ফোনটা দাও। নির্বাণের চোখ কপালে বড় বড় করে তাকিয়ে বলল, স্যার আমাকে মেরে ফেলেন, তবুও আমার ফোন চাইয়েন না। আমার 10টা না 5টা না, একটা মাত্র ফোন। সরফরাজ দাঁতে দাঁত চেপে বলল, নাটক বন্ধ করো। ফোন দাও, একটা কল করব জাস্ট। তোমার সস্তার ফোন আমি নিয়ে যাব না। নির্বাণের অনেক মানে লাগলো। তার ফোনটাকে এভাবে অপমান করলো। মন চাইল মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু না, আপাতত এখান থেকে পালাতে হবে। কিন্তু ফোন না দিলে তো ছাড়বে না, তাই বাধ্য হয়ে ফোনটা দিল। সরফরাজে কাকে একটা কল দিয়ে 2 মিনিট কথা বলে ফোনটা দিয়ে দিল। তবে টি শার্ট এখনো ছাড়েনি। স্যার এখন ছেড়ে দিন। সরফরাজ থমথমে মুখে বলল। দেব। তার আগে বলো ওই মেয়েটার নাম কি? নির্বাণের মাথায় শয়তানি বুদ্ধি অলওয়েজ ঘুরঘুর করে। মাথায় তৎক্ষণাৎ একটা নাম আসতেই বলল, জমেলা সুন্দরী। হোয়াট? জমেলা সুন্দরী। সরফরাজ থতমত খাওয়া চেহারায় বলল, মস্করা করছো আমার সাথে? নির্বাণ দাঁত কেলিয়ে বলল, না স্যার, একটু ব্যাকডেটেড তাই না? আসলেই সত্যি কথা, ওর দাদির নাম ছিল এটা। আর উনার মরার আগে শেষ ইচ্ছে ছিল উনার নামটা যেন বেঁচে থাকে, তাই ওর বাবার কাছে বলে গিয়েছিল যেন মেয়ে হলে এই নাম রাখেন। উনি আবার মা ভক্ত, তাই সেই নামই রাখছে। সরফরাজ ওকে ছেড়ে দিয়ে বলে উঠল, আউট। নির্বাণকে আর পায়ে কে এক দৌড়ে উঠাও। তবে তার দৌড় দেওয়ার আগে তার গলায় ঝুলে থাকা আইডি কার্ড থেকে তাদের ভার্সিটির নামটা দেখে রাখে সে। অতপর বিড়বিড়িয়ে বলে, হিসাবটা তোলা রইল। 1 সপ্তাহ পর নরুদদের রেস্টুরেন্টে আশানুরূপ লোক হচ্ছিল না। সবাই বেশ চিন্তাতেই পড়ে গেল। হাত খরচের টাকা গুছিয়ে কিছু প্রিয় জিনিসপত্র বিক্রি করে তারা এই শখের রেস্টুরেন্টটা দাঁড় করিয়েছে। সবাইকে এত আপসেট হতে দেখে নরোজ আশা জাগিয়ে বলল, শোন, চিন্তা করিস না, ধীরে ধীরেই বাড়বে ইনশাআল্লাহ। চিন্তা যে তারও হচ্ছিল, মুখে না বললেও মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সেই মুহূর্তে পেছনে থেকে কেউ একজন হাউ বলে চেঁচিয়ে উঠল। সবাই চমকে উঠল। মাহিন সবেই চেয়ারে বসতে যাচ্ছিল, হুট করে ভয় দেখাতে স্লিপ করে নিচে পড়ে গেল। সকলেই থতমত খেয়ে পেছনে তাকাতেই পড়শি একাল হেসে বলল, কি রে বাচ্চারা, আমাকে কি ভুলে গেছিস? নির্বাণ জোরপূর্বক হাসি দিয়ে বলল, আরে নানি, তোকে তাই ভুলা যায়? পড়শি আবারও হেসে নরোজ আর মধুকে গিয়ে জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের কাজ চলাকালীন সময়ে তার মামা অসুস্থ হয়ে পড়াতে ময়মনসিংহ গিয়েছিল 2 সপ্তাহের জন্য। তবে 1 সপ্তাহ পার হতেই হাজির। কিছু সময় খোশগল্প সেরে 5 জনে বসলো মিটিং করতে, কিভাবে কি করলে লোক বাড়বে সেই প্ল্যান করতে। পড়শি আর নরোজ বেশ ভালো রান্না বান্না করতে পারে।
আর মাহিন ভালো ফটোগ্রাফার। প্রথমে নরোজ বলল, শোন, আজকে আমি আর পরশি কিছু ইউনিক রান্না করব। মাহিন, তুই সুন্দর করে ছবি আর ভিডিও তুলে আমাদের পেজে পোস্ট দিবি, সাথে দিবি একটু অফার। বাই এনি চান্স কোনো ফুড ব্লগারের চোখে পড়লেই চলে আসবে। আর মধু, তুই আর নির্বাণ আজকের মধ্যে রেস্টুরেন্টে সুন্দর করে লাইটিং করে দিবি। আরও বেশ কিছুক্ষণ সকলে মিলে কিছু পরিকল্পনা করলো। তখনই তাদের রেস্টুরেন্টের কাচের দরজায় দুটো বাচ্চা ছেলে এসে খটখট করা শুরু করলো। তারা ভেতর থেকে সবই দেখতে পাচ্ছে। নূরজ ইশারা করতেই মধু গিয়ে নিয়ে আসলো। বাচ্চা দুটো এসেই দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আফা, কিছু খাইতে দিবেন? নূরজ কিছু সময় চুপ করে থেকে বলল, না, কাজ দিব করবি। ছেলে দুটো একে অপরের দিকে চেয়ে বলল, কাম করলে কি টেকা দিবেন? অবশ্যই দিব। রেস্টুরেন্টের ছোট খাটো কাজের জন্য লোক দরকার। বড় মানুষ নিতে গেলে তাদের বেশি টাকা দিতে হবে, কিন্তু রেস্টুরেন্ট দিতে গিয়ে তাদের হাত খালি প্রায়। আবার এই বাচ্চাগুলোরও টাকার প্রয়োজন। নির্বাণ নাম জিজ্ঞেস করল, তোদের নাম কি করে? শাহরুখ খান আর সালমান খান। সকলেই বর্বর করে তাকিয়ে বলল, এই নাম তোদেরকে রাখলো? দুজনেই দাঁত বের করে এসে বলল, আমরাই রাখছি। সকলে হাসতে হাসতে বলল, তা তোদের আসল নাম কি? নূরজ সবাইকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, তোদের আমরা এই নামেই ডাকবো। এখন বল, আমাদের রেস্টুরেন্টে কাজ করবি? সালমান বলল, কর্মু না মানে 1000 বার কর্মু। শাহরুখও বলল, হাত পা ধরেও কেউ কাম দেয় না, আর আপনারা না চাইতেন দিচ্ছেন। আপনারা কত ভালো মানুষ। মধু এসে বলল, হ্যাঁ, আমরা সবাই ভালো, শুধু এই ব্যান্ডটা বাদে। নির্বাণ রেগে কিছু বলার জন্য হা করার আগেই সালমান চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি কি ইচ্ছাধারী ব্যান? মাহিন হু হা করে আসতে শুরু করল। পরশিও মজা নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একজন ইচ্ছাধারী ব্যান, আরেকজন ইচ্ছাধারী সাপ। হাসি তামাশা শেষে নূরজ ওদের মাথায় হাত বুলিয়ে দিল। আরও কিছু সময় কথা বলে নির্বাণকে বলল ওদের জন্য পোশাক এনে দিতে। রেস্টুরেন্টের স্টাফদের জন্য বানানো পোশাক যদিও ওদের একটু বড় হলো, তবুও সুন্দর লাগছিল। মাহিন বলল, চল এবার কাজে লেগে পড়া যাক। কিছু জিনিসপত্র কম পড়াতে নরোজ শপে এসেছিল। কিছু একটা খুঁজছিল। হুট করে নরোজ শক্ত কিছুর সাথে ধাক্কা লাগতেই ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গেল। কিসের সাথে ধাক্কা খেয়েছে দেখার জন্য উপরে তাকাতেই চোখ চড়ক। সরফরাজ দাঁড়িয়েছে, দুই হাত প্যান্টের পকেট দিয়ে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। সরফরাজও কেনাকাটা করতেই এসেছিল। এই দায়িত্বটা সে কাউকে দিতেই শান্তি পাচ্ছিল না। পরশুদিন বিদেশি শেফ আসবে তার রেস্টুরেন্টে। যদি ঠিকঠাক উপস্থাপন করতে পারে, বিদেশেও তার নাম ডাক পৌঁছে যাবে। নূরজ মোটেও ভয় পেল না। ঝটপট উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই সরফরাজ তার সামনে গিয়ে আবার দাঁড়ালো। এবার তার শক্ত বুকের সাথে নরোজ নাক গিয়ে লাগতেই তেলে বেগুনের জলে উঠল। বলে বসল, কি সমস্যা আপনার? সরফরাজ শক্ত চোখে তাকিয়ে উত্তর করল, তুমি সমস্যা? কেন, কি করেছি আমি? তোমার স্মৃতিশক্তি এত খারাপ? হ্যাঁ খারাপ, বলুন আমি কি করেছি? মুখে বলবো নাকি করে দেখাবো? বলেই মুখ পাকালো। নরোজ এবার কিছুটা ভয় পেয়ে বলল, মনে পড়েছে, মনে পড়েছে। গুড। সে সরি। কি সরি বলো? পারবো না। পারবে। নূরজ আবারও পালানোর চেষ্টা করল। দৌড় দেওয়ার আগেই সরফরাজ তার হাত দুটো খপ করে ধরে ফেলল। নূরজের মাথায় আবারও শয়তানি বুদ্ধি আসতেই চেঁচিয়ে উঠল, বাঁচাও! শপের সবাই দৌড়ে আসলো। নূরজ চোখ মুখ বন্ধ করে চেঁচাচ্ছে। সবার পায়ের শব্দে চোখ মেলে চাইল। সবাইকে উদ্দেশ্য করে বলল, আমাকে বাঁচান প্লিজ। এই লোক এইটুকু বলেই কান্না করার অভিনয় করল। কিন্তু অবাক করা বিষয়, সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টি তাকিয়ে আছে। একজন বলেই বসল, কাকে বাঁচাব? আপনাকে না উনাকে? হাত তো আপনি ধরে আছেন উনার, আবার আপনিই চেঁচাচ্ছেন। নূরজ চমকে হাতের দিকে তাকাতেই থতমত খেয়ে গেল। সরফরাজ তাকে ধরে নিশ্চয়ই সরফরাজের হাত ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে কি হয়ে গেল? নূরজ শুকনো ঢোক দিলে সরফরাজের দিকে তাকালো। তার মুখ এখনো গম্ভীর, কিন্তু চোখ দেখে মনে হচ্ছে হাসছে। এই হাসি নর্মাল হাসি নয়, তাকে তাচ্ছিল্যে করা হাসি। মূলত সে যখন চোখ মুখ বন্ধ করে মানুষ ডাকতে ব্যস্ত, তখনই সরফরাজ হাত ছেড়ে তার হাতর হাতের মুঠোয় রেখে দিয়েছে। নূরজ আরেক দফা চেঁচিয়ে হাত ছেড়ে দিল। আমতা আমতা করে সবাইকে বোঝানোর চেষ্টা করল, দেখুন আপনারা যা দেখেছেন তা সত্য নয়, উনিই আমার হাত। তার কথার মাঝে থামিয়ে দিয়ে শপের ম্যানেজার বললেন, আপনার কি মাথা ঠিক আছে? কিসব বলছেন, তাও কার বিরুদ্ধে তা জানেন তো? উনি চাইলে আপনাকে কিন্তু এক্ষুনি
আপনারা আমার কথা বিশ্বাস করুন। কি বিশ্বাস করব, আপনার গল্প নাকি চোখের দেখা? দেখুন। আর কি দেখব? সেলিব্রিটি লোক দেখে কি মাথা? ছেড়ে দিন, আমি কথা বলে নিচ্ছি। কিন্তু স্যার, সরফরাজ চোখ দিয়ে ইশারা করে চলে যেতে বলল। নুরুজ সবার দিকে আবারও তাকালো। সবাই তার দিকে আরো একবার অদ্ভুতভাবে দৃষ্টিপাত করে চলে গেল। নুরুজ নিজেও চলে যাচ্ছিল, সরফরাজ আবার ডাক দিল, দাঁড়াও। নুরুজ মানে মানে কেটে পড়তে যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগেই ধরা খেয়ে গেল। সরি না বলে পালাচ্ছ? নুরুজের খিটখিটে মেজাজ এতক্ষণ চেপে রাখলেও আর পারল না। তেড়েফুঁড়ে এগিয়ে গিয়ে বলল, সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই, সরি বলো আর বিদায় নাও। নুরুজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলায় বলল, সরি 101 বার সরি, মিলিয়ন বার সরি শান্তি। এখন এই সরিগুলো ভাত দিয়ে মাখিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে নতুন ডিশ নাম দিয়ে চালিয়ে দিয়েন। যত সব। চুপ পপ। হঠাৎ ধমকের স্বরে মুখে আঙুল দিয়ে বলল সরফরাজ। নুরুজ থামল না। সে আরো জোরে ধমক দিয়ে বলল, আপনি চুপ পপ। একটু থেমে টোক গিলে আবার বলল, নিজেকে কি মনে করেন? একটা রেস্টুরেন্টের মালিক হয়ে কি পুরো দেশ কিনে নিয়েছেন? শুনে রাখুন, একদিন আপনার থেকেও বড় রেস্টুরেন্ট হবে আমার। সেদিন দেখব আপনার এই অহংকার কোথায় থাকে। সরফরাজ বিদ্রুপাত্মক হাসল। সে হাসিতে ছিল তাচ্ছিল্য, যেন নুরুজের কথা জীবনে সম্ভব হওয়ার নয়। শার্টের হাতে গুটিয়ে উপর তুলতে তুলতে বলল, জীবনে যদি আমার রেস্টুরেন্টের থেকেও বড় রেস্টুরেন্ট তুমি করতে পারো, তবে তোমার রেস্টুরেন্টের থালাবাসন ধোয়ার কাজে থাকবো আমি। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। নুরুজের ঠোঁটে দীর্ঘ হাসি, চোখ মুখে প্রবল আত্মবিশ্বাসের ছাপ। তার চেহারা বলে দিচ্ছে সে হেরে যাবার পাত্রী নয়। চলে যাওয়ার আগে আবারও ঘুরে দাঁড়ালো। চোখ মেরে বলল, নামটা মনে রাখবেন নুরুজ। কথাগুলো বলে চলে গেল। সরফরাজ আর আটকালো না, যেতে দিল। কপালের রগগুলো তার বারবার ফুলে ফেপে উঠছিল। জীবনে এমন ফাজিল মেয়ে দেখেনি। সরি বলল নাকি শরীরে আগুন জ্বালিয়ে দিল ঠিক বুঝতে পারল না। থমথমে কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, সরফরাজের সাথে টেক্কা। এত সাহস, এত আত্মবিশ্বাস। আমিও দেখব তুমি কয়দিন টিকতে পারো। নুরুজরা তাদের রেস্টুরেন্টের নাম রেখেছে নিকুঞ্জ নীল। তাদের মনের মতো করে সাজিয়েছে। লাইটিং আর ডিজাইন করার পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এক দেখাতে যে কারো পছন্দ হবেই। তবে তাদের রেস্টুরেন্টটা শহর থেকে বেশ কিছুটা দূরে। তার অবশ্য বিশেষ কারণ আছে। শহরের রেস্টুরেন্ট করার জন্য রুম ভাড়া নিতে গেলে প্রচুর টাকা লাগত। তারা সবাই স্টুডেন্ট। নিজেদের টাকা গুছিয়ে কিছু করার চেষ্টা করছে। বলতে গেলে কারো ফ্যামিলি সেভাবে অবগত নয়। তারা ঠিক করেছিল আগে দিবে পরে জানাবে, নইলে পড়াশোনার ক্ষতি হতে পারে ভেবে বাধা দিতে পারে। তাদের মতে পড়াশোনা করে কি হবে যদি ঠিক সময় চাকরি না পায়। পড়াশোনা শেষ করে চাকরির জন্য বসে না থেকে আগে থেকেই কিছু করা উচিত। সবারই নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর সেটাই করা উচিত যার প্রতি তাদের প্রবল ঝোঁক আছে। যে কাজের প্রতি ভালো লাগা ভালোবাসা থাকে, যত্ন থাকে, তাদের সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই তো 6 মাস যাবৎ টাকা গুছিয়ে তারা ধীরে ধীরে সবকিছুর আয়োজন করেছে। এই জায়গাটা শহরের একটু ভেতরে রাস্তা। পথচারীদের জন্য সুবিধাজনক, ভাড়াও অল্পতে পেয়েছে। তাই একবারে 6 মাসের অ্যাডভান্স টাকা দিয়ে নিয়েছে। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে জায়গাটার মালিক আব্দুর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশের এসআই ছিলেন। তাই চুরি বা ছিনতাই হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেই গ্যারান্টি তিনি নিজেই দিয়েছেন। মূলত এত কমে ভাড়া দেওয়ার পেছনেও একটা কারণ আছে। এখানে তিনি জায়গায় কিনেছিলেন খোলামেলা পরিবেশে থাকার জন্য, কিন্তু তেমন মানুষজন না থাকাতে উনার ছেলেমেয়েরা নাকি ভয় পেতেন। যদিও তা পুরোপুরি সত্যি নয়, তারা মূলত শহরের বিলাসবহুল সব ধরনের সুযোগ সুবিধার জীবন ছেড়ে এখানে থাকতে চায়নি। তাই এই বাড়ি ভাড়া দিয়ে আবার শহরের চলে গেছেন। তবে বাড়ির সামনের রাস্তার ধার দিয়ে বেশ অনেকটা জায়গায় রেখেছিলেন, ভবিষ্যতে তারও রেস্টুরেন্ট করার শখ ছিল। কিন্তু ব্যস্ততায় তা আর হয়ে ওঠেনি। আর 1 মাসের মধ্যে দেশে, তাই তিনি জায়গাটার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। ছবিটা নির্বাণের চোখে পড়ে। সবাই মিলে সেদিন কল দিয়ে দেখা করার কথা জানায়। তবে ছোট ছোট পোলাপানদের নিজের কিছু করার আগ্রহ তাকে বিমোহিত করেছে। যেখানে তার ছেলেমেয়েরা বাবার টাকা থাকতে নিজেরা কেন কষ্ট করব ভাবাতে বিশ্বাসী, সেখানে তারা গোপনে নিজের জন্য পরিবারের জন্য কিছু করার চিন্তা করছে। তিনি নিজেও তাদের সাথে শেয়ারে থাকার অফার দেয়, কিন্তু তারা তাতে রাজি হয় না। তবে ভাড়া কম নেওয়ার অফার করলে তারাও ভেবে চিনতে রাজি হয়। তবে এটাও জানিয়ে দেয়,
রেস্টুরেন্টটা যখন ফেমাস হয়ে যাবে তখন তারা ভাড়া বাড়িয়ে দিবে, তখন তা নিতেই হবে। ভদ্রলোকও হাসতে হাসতে রাজি হয়েছেন। নির্বাণ ফটোগ্রাফিতে অনেক ভালো। নিকুঞ্জ নীর নাম দিয়ে একটা পেজে খুলে সুন্দর সুন্দর কিছু ছবি পোস্ট দিল, সাথে ছাড় দিয়ে কিছু অফারও দিল। তারা যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, বন্ধু বান্ধব সংখ্যাও অনেক বেশি, তারাও তাদের পেজ প্রমোট করা শুরু করে দিল। গ্রুপে গ্রুপে তাদের রেস্টুরেন্টে আসছিল আর সুন্দর সুন্দর পোস্ট করছিল। নরোজের দাদি 90 দশকের মানুষ, তিনি অনেক ভালো রান্না জানেন। তার থেকে নরোজ বেশ কিছু রান্না শিখেছে। সচরাচর এ সকল খাবার পাওয়া যায় না, একদম বিরল বললেই চলে। তাই নরোজ সেগুলোই ট্রাই করা শুরু করলো। ধীরে ধীরে রেস্টুরেন্টে ভিড় বাড়তে থাকে। ইউটিউবাররা এসেও ভিডিও মেক করতে থাকে। তাদের রেস্টুরেন্টের পেছনে একটা সুন্দর পুকুর আছে। পুকুর ভর্তি পদ্ম ফুল, বেশ সুন্দর করে পরিষ্কার করে রাখা। সেখানে তারা বেতের চেয়ার টেবিল পেরে চা আর প্রকৃতি বিলাসের একটা ব্যবস্থা রেখেছে। সাথে কিছু সুন্দর সুন্দর গল্প উপন্যাসের বই। এখানে বসে বইও পড়া যাবে, তার জন্য কোনো টাকা দিতে হবে না। শুধু তাই নয়, পথচারীদের জন্য ঠান্ডা পানি ফ্রি। 1 মাসের মধ্যে তাদের রেস্টুরেন্টের বেশ অনেকটাই চেনাজানা হয়ে যায়। তবে তাদের খরচ না উঠলেও কাছাকাছি আসে। কিন্তু প্রথম মাসে মোটামুটি ভালো চললেও দ্বিতীয় মাস থেকে হঠাৎ করে কেমন ঝিমিয়ে যায়, মানুষ আশা কমিয়ে দেয়। বলা বাহুল্য, নরোজ আর সরফরাজের রেস্টুরেন্টের দ্রুত 30 মিনিটের। তারা তাদের মেহনত করা বন্ধ করে না, নিজেদের মতো কাজ করে যায়। এবার হোম ডেলিভারির ব্যবস্থা করে। সেই দায়িত্ব দেয় তাদের এক জুনিয়রকে। ছেলেটা নিজেই ওদের কাছে কাজের জন্য এসেছিল। দিন চলছে, সময় পেরিয়ে যাচ্ছে। এর মধ্যে সরফরাজের সাথে আর নরোজের দেখা হয়নি। প্রথম মাসে নরোজদের এত উন্নতি দেখে সরফরাজ তার রেস্টুরেন্টের খাবারের দাম কমিয়ে ফেলে। লস দিয়ে হলেও সে চায় জিত। তবে এতে হয় তাই, সবাই আবার তার রেস্টুরেন্টের দিকে ঝুঁকে পড়ে। কাজের চাপে মধু আর নির্বাণের এখন আর সেভাবে ঝগড়া করা হয়নি। তবে আজ একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে গেছে। মধু রেগে টমেটো সস ছুঁড়ে মারে, সেখানে থেকে কিছুটা সস নিচে পড়ে যায়। নরোজ তাড়াহুড়ো করে তাদের থামানোর জন্য আসতে গিয়ে সসের সাথে স্লিপ খেয়ে যায়। নরোজ ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তার আগেই কেউ হাত ধরে ফেলে। নরোজ সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায়। সরফরাজ দাঁড়িয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নিজেকেই এখনো ঠিক করে সামলাতে পারো না, রেস্টুরেন্টে সামলাবে কিভাবে? তার চোখে কেবল তাচ্ছিল্য নয়, এক ধরনের অবহেলা মিশে আছে, যেন বলে দিচ্ছে এই মেয়েটা তার যোগ্য প্রতিদ্বন্দ্বী নয়। নরোজ আর ওভাবে থাকে না। হাত টান দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, জীবনে বহুবার ধাক্কা আসবে, পড়ে গিয়েও আবার শক্ত হয়ে উঠে দাঁড়ানোর নামই নরোজ। সেটা মনে রাখবেন, মিস্টার সরফরাজ। তার কণ্ঠে ভয় নেই, বরং প্রবল আত্মবিশ্বাস আর একরোখা জেদ মিশে আছে। জনে একে অপরের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন মুহূর্তেই আগুন জ্বলে উঠবে। মধু তাড়াতাড়ি নরোজের হাত ধরে একটু সরিয়ে নেয়, ফিসফিস করে বলে, তুই আরেকটু কিছু বললেই মারামারি লেগে যাবে। নরোজ কিছু বলে না, কিন্তু ঠোঁট কামড়ে নিজেকে শান্ত রাখে। এদিকে নির্বাণ সবটুকু বিরক্তি গিলে জোরপূর্বক হাসতে হাসতে এগিয়ে এসে বলে, ভেতরে আসুন স্যার, কি খাবেন বলুন। সরফরাজ পাশ ফিরে তাকায়। এক মুহূর্তেই নিজের অভিব্যক্তি পাল্টে নেয়, মুখে একরকম নিরস সৌজন্যে টেনে নেয়। তবু আর চোখে নরোজের দিকে নজর বুলিয়ে নেয়। এখনো আগুনের মতো জ্বলছে ওর চোখ। অদ্ভুত এক অস্বস্তি কাজ করে তার ভেতর। এই মেয়েটা ছোট হলে কি হবে, যেমন তেজি তেমনি জেদি আর ভীষণ রকমের স্পষ্টবাদী, যা তার কথার ধরনের স্পষ্ট। বাকি মেয়েরা যেখানে তার ছবি তোলার জন্য ভিড় করে, সেখানে এই মেয়েটা তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে টেক্কা দিচ্ছে। ভাবতেও তার অবাক লাগে। জবাব দিল সংযত গলায়, খেতে আসিনি, দেখে গেলাম তোমাদের শখের রেস্টুরেন্ট। নরোজ ঠোঁট বাঁকিয়ে টোন মারল, কেন? মানিব্যাগ আনতে ভুলে গেছেন? সমস্যা নেই, আপনাদের মতো বড়লোকদের জন্য খাবার ফ্রি। এই কথায় পরিবেশ আরো টানটান হয়ে গেল। সরফরাজ দাঁতে দাঁত চেপে তাকালো, চোখের দৃষ্টি জ্বলে উঠল। তাচ্ছিল্যে মেশানো কঠিন গলায় বলল, তোমাদের রেস্টুরেন্টের খাবার নয়, পুরো রেস্টুরেন্টটাই কিনে নেওয়াও আমার জন্য হাতের ময়লা। নরোজ আর এক মুহূর্ত দাঁড়াতে চায় না। তার মুখে স্পষ্টতই দেখা যায় রাগের ঝড়। এই বুঝি মারামারি লেগে যাবে ভাব। হঠাৎ সরফরাজের ফোন বেজে উঠল। রিংটোনের আওয়াজে হুঁশ ফিরে। সে ফোনটা রিসিভ করে, বাকিদের দিকে আরেকবার তাকিয়ে চুপচাপ কথা বলতে বলতে বেরিয়ে যায়। যাওয়ার আগে আরো একবার তাদের চোখ দিয়ে শাসাতে ভুলল না।
নুরুজ টেবিল থেকে একটা প্লাস্টিকের ফুল নিয়ে ছুঁড়ে মারল দরজার দিকে। এমন টানটান উত্তেজনা মুহূর্তেও মজা নিতে তারা বন্ধুরা ছাড়ল না। মধু ঠোঁট চেপে হেসে বলল, কি রে, ফুল ছুঁড়ে মারলি, কি ব্যাপার? বেচারি বিব্রতবোধ করল। কপাল কুঁচকে ওর কথা বোঝার চেষ্টা করল। নির্বাণও যোগ হল মধুর সাথে। দাঁত কেলিয়ে বলল, মারামারি করতে মানুষ ফুলদানি ছুঁড়ে মারে, আর প্রেম প্রস্তাব দিতে ফুল বলেই লজ্জা পাবার ভঙ্গি করল। সালমান আর শাহরুখ এখনো আসেনি। ওরা একটু দেরি করে আসে। তবে রাস্তায় বলতে বলতে আসে তাদের রেস্টুরেন্টে আজ কি রান্না হচ্ছে। তাদের কথায় যদি কোনো লোক আসে তাদের জন্য 5% ছাড় দেওয়া হয়। এই ঝগড়াঝাটির মাঝে মাহিন আর পড়শি রান্নাঘরে ছিল। চুলায় খাবারের আইটেম থাকায় বাহিরের কথার শব্দ শুনেও আসতে পারেনি। লাস্ট মুহূর্তে এসে তাদের মশকরাতে যোগ দিল। দুজনেই একসঙ্গে বলে উঠল, তাই বলে অহংকারী সরফরাজ চৌধুরী। নুরুজ এত জোরে একটা চিৎকার মারল যে যেখানে ছিল সেখানে থেকে 4 হাত দূরে ছিটকে গিয়ে পড়ল। কানের মধ্যে ঢাক বাজানোর শব্দ হচ্ছিল। সব কয়েকটা ধুম ধরে বসে পড়ল। নির্বাণ রেগে মধুকে পায়ের জুতা খুলে ডেল মারল। শালার মধুসূদন, তোর জন্য আমার কান শেষ। মধু সে কথার ঘোর আপত্তি জানালো। তার রাগে জ্বলতে থাকা কটমট দৃষ্টি ফোসফাস করতে করতে বলল, শালা, তুইও তো তাল মেলালি। তো আমাকে একা কেন দোষ দিস? তোরও 16 আনা দোষ। পড়শি আর মাহিন তাদের তুমুল ঝগড়ায় হতাশ হলো চরম হতাশ। উঠে কোনো মতো পাশ কাটিয়ে চলে গেল। যখন তখন লোকজন আসতে পারে, বসে থাকলে চলতো না। নুরুজ চেয়ার টেনে বসল। এক বোতল পানি নিয়ে তার শুকনো গলাটাকে ভেজালো। অতপর এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মতো অহংকারী লোকের তামাক যদি আমি না ভাঙতে পারি তবে আমিও নুরুজ নই। রেস্টুরেন্ট থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে নির্বাণ আর মাহিনের। আজকে আর হলো যাওয়ার সময় নেই। দারোয়ান ঢুকতেই দিবে না। তাই বাধ্য হয়ে নির্বাণদের বাসায় যাবে বলে ঠিক করল। ওদের বাসাটা বেশি দূরে নয়, আধা ঘন্টা মতো লাগে। নির্বাণের বাবা ব্যাংকার, চাকরির সূত্রে শহরেই ভাড়া থাকে তারা। তবে তাদের বাড়িওয়ালা 1 নাম্বারের একটা বাটপার। ভাড়াটিয়াদের থেকে সুযোগ পেলেই ভাড়া বাড়াবে। পানি ট্যাঙ্কিতে ঠিকমতো পানি ছাড়বে না, আবার আলাদাও করে দিবে না। কিন্তু এত কিছুর মধ্যেও তার বাসাটা সুন্দর। খোলামেলা বিশাল এক পরিবেশ, সারাক্ষণ বাতাস লাগবে, আবার পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া আর সকল ভাড়াটিয়ারাও বেশ ভালো। এই কারণগুলোর জন্যই নির্বাণের বাবা বাসা চেঞ্জ করেন না। তবে তার বাড়িওয়ালার উপর অনেক রাগ। তার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। শুধু নিজেদের পার্সোনাল কারণ নয়, অন্য আরেক কারণ আছে। করোনার সময় অনেকের চাকরি চলে গিয়েছিল। তাদের বিল্ডিংয়ের 3 তলায় এক বৃদ্ধ লোক ভাড়া থাকত। তাও কম করে হলেও 40 বছর হবে। ভদ্রলোক প্রতি মাসের ভাড়া ঠিক মাসের 1 তারিখে জমা দিতেন। বিল্ডিংয়ের সব মানুষ তাকে ভালো দাদু, ভালো কাকু অথবা ভালো আঙ্কেল বলেই ডাকতেন। ভদ্রলোক কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলতেন না। ভদ্রলোকের 2 সন্তান ছিল, বিদেশে চলে যাওয়ার পরে তার সাথে আর যোগাযোগ রাখেনি। উনার স্ত্রী চেয়েছিলেন গ্রামে চলে যেতে, কিন্তু তিনি জানি এই শহরকে তিনি প্রচণ্ড রকমের ভালোবাসতেন। একটা ছোট খাটো চাকরি করে দুজনের বেশ ভালো মতোই চলে যেত। নির্বাণ একদিন তার পুরনো স্কুটারে বল লাগিয়ে আয়না ভেঙে ফেলেছিল, কিন্তু ভদ্রলোক তাকে না বকে আদর করে দিয়েছে। সেদিন থেকেই নির্বাণ তাকে ভীষণ পছন্দ করত। মা ভালো কিছু রান্না করলেই 5 তলা থেকে ছুটতে ছুটতে 3 তলায় দিতে যেত। উনারাও তাকে ভীষণ স্নেহ করত। করোনার সময় উনার চাকরি চলে যায়। ভদ্রলোক 1 বছর বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাকে বের করে দেয়। তিনি সেদিন প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। যাওয়ার আগে নাকি দারোয়ানকে বলে গিয়েছিলেন, এই শহরের মানুষজনদের আমি ভালোবাসলেও এই শহর আমাকে ভালোবাসেনি। লকডাউনের সময় থাকায় তিনি কাউকে কিছু না জানিয়ে চলে যান। কাপড় চোপড় আর কিছু পুরনো জিনিস ব্যতীত সব রেখে যান। বলে যান তাদের ফার্নিচার বিক্রি করে যেন ভাড়া তুলে নেন। তার চলে যাওয়ার খবরের প্রথম সবাই শোকাহত হলেও ধীরে ধীরে সবাই ভুলে যায়। মানুষ আসলে কিছুই মনে রাখে না, কিছুই না। সেগুলো মনে পড়লে আজও তার খারাপ লাগে। যেই তাদের বাড়ি যায় তাকেই সেই ভদ্রলোকের গল্প শুনায় নির্বাণ। আজকেও মাহিনের কাছে গল্প করছিল। সেও দুঃখ প্রকাশ করে জানতে চাইল, উনারা এখন কোথায় আছে জানিস? গ্রামে আছে। ভালোই আছে। গিয়েছিলি? না, যাওয়া হয়নি, তবে খবরই নিয়েছিলাম। চল একদিন যাই। সিরিয়াস? নির্বাণ খুশি হয়ে মাহিনকে জাপটে ধরল। মাহিন তাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে হাঁটছিল। হঠাৎ সামনে তাদের টাকলা বাড়িওয়ালাকে দেখে থেমে গেল নির্বাণ।
মাহিনকেও দাঁড় করালো, মাথায় শয়তানি বুদ্ধি এলো। ব্যাডা বড্ড খারাপ। নির্বাণ চুপি চুপি পা টিপে এগিয়ে গেল। পেছনে থেকে তাদের টাকলা বাড়িওয়ালার মাথায় একটা চাটি মেরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়ে নিঃশব্দে পেছনে গিয়ে দাঁড়ালো। যেই না চাটি দিয়ে পাশ খুঁড়তে যাবে, ঠাস করে পিলারের সাথে বাড়ি খেয়ে নিচে গিয়ে পড়ল। আকাশ আলী হতভম্ব হয়ে রেগে পিছু ফিরল। নির্বাণ থতমত খেয়ে শুকনো ঢোক গিল। অতপর কপাল ডলতে ডলতে জোরপূর্বক দাঁত কেলিয়ে ক্লোজাপের হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বাড়িওয়ালা তাদের রাতখানা ঠিক করে বুঝতে পারল না কে মেরেছে, তাই আবার জিজ্ঞেস করল, কে রে তুই? মাহিনকে টেনে তুলল। নির্বাণ হাত নাচিয়ে বোঝার চেষ্টা করল তাকে চিনেছে কিনা। যখন বুঝতে পারেনি, তখন মাথায় আরেকটা চাটি মেরে সামনে আগালো। তার দেখাদেখি মাহিনও একটা বসালো। আকাশ আলী আশেপাশে খুঁজতে গিয়ে পিলারের সাথে বাড়ি খেয়ে নিচে ঠাস করে পড়ল। তখনই দারোয়ান দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলো। ওরা কোণে মতে লুকিয়ে ভেতরে ঢুকে পড়ল। পরের দিন নুরুজরা ঠিক করেছে আজ সরফরাজের রেস্টুরেন্টে খেতে যাবে। তার পেছনে অবশ্য কারণ আছে। যে কথা সেই কাজ সন্ধ্যার দিকে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছে। মধুরা আগেই পৌঁছে গেছে, নুরুজের যেতে একটু দেরি হচ্ছিল। পড়শি কল করতে যাবে এমন সময় দেখল সরফরাজ আর নুরুজ একসাথে ভেতরে ঢুকছে না। যদিও দৃশ্যটা তারা দেখলেও সরফরাজ বা নুরুজকে এখনো খেয়াল করেনি। নুরুজ ওদের এদিক সেদিকে তাকিয়ে খুঁজছিল। মধু তা দেখে হাত উঠিয়ে রাখল। এবার তাদের দেখা পেল। একাল হেসে সেদিকে এগিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, সরি একটু লেট হয়ে গেল। আরে সমস্যা নেই, বেশি দেরি হয়নি, আমরাও জাস্ট 10 মিনিট হলো এসেছি। মাহিন বলল। সরফরাজ ম্যানেজার কাছে যাচ্ছিল কিছু জরুরি কথা বলতে। হুট করে ভেতরে টুকতে টুকতে থেমে গেল। হাতের ডানে তাকালো। কিছু চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে খাটা আরেকটু কাত করল দেখার জন্য। যা ভেবেছিল তাই। নুরুজরা বসে হাসাহাসি করছে। তীক্ষ্ণ চোখে ওদের একবার পরখ করে এগিয়ে গিয়ে বলল, তোমরা আমার রেস্টুরেন্টে কি করছো? সবাই কথা বলছিল, আচমকাই তার কণ্ঠে কিছু অপ্রস্তুত হয়ে পড়ল। নুরুজ শান্ত চোখে তাকালো। মিষ্টি হেসে উত্তর করল, পরীক্ষা দিতে এসেছি। সরফরাজ যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। ভরকানু সুরে থমথমে কণ্ঠে বলল, রেস্টুরেন্টে কেউ পরীক্ষা দিতে আসে? মশকরা করো? নুরুজ মুখ বাঁকায়। টোন মেরে দাঁতের দাঁত পিষতে পিষতে বলে, আপনি কি আমার বিয়াই লাগেন যে মশকরা করব? রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? নিশ্চয় খেতে। তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? এমন গাধার মতো প্রশ্ন করলে তো আমি খোঁড়ার মতো উত্তর দেবই। সরফরাজ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। দিন দিন মেয়েটার সাহস বেড়েই চলেছে। খুব বেশি উঠছে। ডানা কি করে কাটতে হয় তারও খুব ভালো করেই জানা। হাত দিয়ে কাউকে ইশারা করে ডাকল। এগিয়ে আসতেই চোখ মেরে নুরুজদের দেখিয়ে বলল, ম্যামদের যা লাগে দাও। জি ম্যাম বলুন। নুরুজরা মেনু দেখে বাজেটের মধ্যে কিছু খাবার অর্ডার করল। ওয়েটার তা লিখে নিয়ে চলে গেল। সরফরাজ তার অপোজিট টেবিলের চেয়ার টেনে বসে ওয়েটারকে ইশারা করতেই তাকে একজন টেবিলে কফি দিয়ে গেল। এক হাতে কফির কাপ তুলে নেয়। চোখ তার স্থির, কিন্তু ভেতরে কিছু হিসেব চলতে থাকে। নুরুজ চুপচাপ বসে থাকলেও ওর চোখের ভাষা স্পষ্ট, লড়াইয়ে সে পিছিয়ে যাবে না। এক মুহূর্তের জন্য টানটান নীরবতা। ওয়েটার এসে খাবার নামিয়ে যায় টেবিলে। নুরুজ ধীরে চামচ তোলে, যেন কিছুই হয়নি। নুরুজ মাথা নিচু করে খাবারের নজর দেয়। সবার চোখ কপালে উঠার জোগাড়। সরফরাজ হাসে, তীক্ষ্ণ বিজয়ী হাসি। সবাই যে জয়ের মানে বুঝে উঠতে পারে এমনও নয়। কারো জয় তো আসলে ভয় ঢাকার মুখোশ। তা নুরুজ বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারল। সরফরাজ হাসি মুখে, তোমাদের খাওয়া দাওয়া শেষ হোক, এরপর দেখা হবে আবার, বলে ভেতরে চলে গেল। নুরুজ থেমে থাকা গলায় ফিসফিস করে, আমাদের ফাঁসানোর চেষ্টা করে গেল। অপেক্ষা করব না, চলে যাই নির্বাণ বলল। নুরুজ করা গলায় জবাব দেয়, না, হেরে যাব না। লড়াই তো আমরা শুরু করিনি, কিন্তু শেষ করব নিজের মতো করে। রেস্টুরেন্টের মাঝখানের টেবিলটা যেন হঠাৎ করে রাজকীয় হয়ে উঠেছে। লাল মখমলের টেবিল কাপড়, চকচকে সোনালি কাঁটা চামচ, আর একের পর এক থালা সাজিয়ে যাচ্ছে কর্মীরা। কেউ কিছু অর্ডার করেনি, তাও থেমে নেই পরিবেশন। প্রথমেই এল গারো সাফরন খেরা লবস্টার স্যুপ। তারপর একে একে হাজির হয় ওয়াগিউ গরুর মাংস পাতলা করে কাটা, কাঁচা ও মশলা মাখানো। আসে ঝলসানো হাঁসের কলিজা ব্রিওশ পাউরির ওপর, বিলাসবহুল ক্যাভিয়ার ব্লিনি, আর এক বোতল বহু পুরনো ফরাসি ওয়াইন। মধু চুপচাপ তাকিয়েছিল, ফিসফিস করে বলে, এত দামি দামি খাবার, এ তো পুরো ফাঁদ। পড়শি চশমা সামলে বলে,
আমি তো আদৌ এসব চিনি না, খেতেও ভয় লাগছে। নির্বাণ পেছনে থেকে বলে ওঠে, চিনিও না, খেলেও না, তবু বিল তো পরিশোধ করতেই হবে। ঠিক তখনই সরফরাজ এগিয়ে আসে, ঠোঁটে হালকা হাসি, চোখে সেই চিরচেনা ঔদ্ধত্য। সে বলে, তোমরা তো বললে খেতে এসেছো, আমি ভাবলাম সম্মানের সঙ্গে খাওয়াই। অতিথি বলে কথা। নুরজ ঠান্ডা গলায় বলে, আমরা তো এসব চাইনি। সরফরাজ হাসে, চাইলেও না চাইলেও টেবিলে যেটা আসে তার দাম দিতে হয়। এটা আমার নিয়ম না, ব্যবসার নিয়ম। কোনো মতো টুকটাক সবাই একটু আকটু খায়। গলা দিয়ে আসলে খাবার তাদের নাম ছিল না। তারা এসেছিল যে জন্য তা তো হলো না, উল্টে ফেসে গেল। খাবার দাবার শেষে এক কর্মচারী সামনে বিল রেখে যায়। নুরজ কাগজটা তুলে দেখে তাতে অঙ্কটা দেখে কারো মুখে শব্দ নেই। 30,000 টাকা। মাহিন পেছনে হেলে পড়ে চেয়ারে। পড়শি মুখে হাত চাপা দেয়। মধু ফিসফিস করে বলে, এই বিল তো দিতে গেলে আমাদের রেস্টুরেন্ট বিক্রি করে দিতে হবে রে। এত রীতিমতো ডাকাতি, এখন কি হবে? সরফরাজ এগিয়ে এসে টেবিলে ঝুঁকে বলে, তোমাদের অনেক আত্মবিশ্বাস তাই না? এবার দেখি বিল মেটাতে পারো কিনা। নুরজ চুপ করে, মাথা নিচু। কেউ কথা বলছে না। চারপাশে সুর বাজছে আগের মতো, অথচ ওদের টেবিলে যেন বাতাসও থেমে গেছে। তবুও কিছুক্ষণ পর নুরজ ফিরে মাথা তোলে, ঠোঁটে এক টুকরো ঠান্ডা হাসি। চারপাশে চোখ ঘুরিয়ে দেখল বন্ধুগুলো এক একটা বরফের মতো জমে গেছে। পড়শি কাপ ধরে রাখলেও ঠোঁটে তোলেনি। মধু নিচের দিকে তাকিয়ে যেন মাটির ফাঁকে লুকোতে চাইছে। মাহিনের চোখে হাড়ের ছায়া, আর নির্বাণ দাঁতে দাঁত চেপে রাগ সামলাচ্ছে। নুরুজ ধীরে উঠে দাঁড়ালো। তারপর খুব ঠান্ডা গলায় বলল, এই রেস্টুরেন্টের সিসিটিভিতে আপনার কথা রেকর্ড হয়েছে তাই না মিস্টার সরফরাজ? সরফরাজ একটু চমকে উঠল। মানে, আপনি নিজেই তো বললেন তোমাদের ভালোভাবে খাওয়াতে চাই। বলুন তো, কোনো রেস্টুরেন্টে কেউ অর্ডার না করে খাবার খেলে সেই দায় কি অতিথির? না, যার নির্দেশে খাওয়ানো হয়েছে তার। সরফরাজ একটু হাসল। তুমি ভয় দেখাচ্ছ। নুরুজও হাসল। ভয় তো দেখাতে হয় দুর্বলদের। আমি কেবল নিয়মের কথা বলছি। আর জানিয়ে রাখি, এই পুরো ঘটনার অডিও ক্লিপ আমি রেকর্ড করেছি। ঝামেলা বাঁধালে আমারও বাঁধাব। মধু হঠাৎ চমকে তাকালো নুরুজের দিকে। বিড়বিড়িয়ে বলল, তুই আগে থেকেই জানতিস এমন কিছু হতে পারে? নুরুজ মাথা নাড়ল। জানতাম না, কিন্তু সরফরাজের মতো লোক যা করে তাতে চমকে উঠার কিছু নেই। খালি পেটে লড়াই হয় না, তাই খেলাম। কিন্তু এখন তার খেলাটা আমি উল্টে দিচ্ছি। সরফরাজের মুখের ভাব বদলে যেতে লাগলো। ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, এই ঝুঁকি নিয়ে ভুল করলে নুরুজ। আমি সহজে হারি না। নুরুজ চোখ তুলে তাকালো, গলায় থেমে থাকা আগুন। তুমি যা করেছ সেটা প্রতিশোধ নয়, একটা নোংরা খেলা। আর আমি খেলতে নেমেছি ঠিকই, তবে নিয়ম তৈরি করেই নামবো। পড়শি ফিসফিস করে বলল, তুই তো আগেই বলেছিলি খেলা অনেক আগেই শুরু হয়ে গেছে। নুরুজ একবার তাকিয়ে বলল, হ্যাঁ। আর এখন তার প্রথম জয় হলো। সরফরাজের সামনে দিয়ে সবাই হাসি মুখে বেরিয়ে গেল। সরফরাজ হাত মুঠো বন্দি করে শক্তভাবে দাঁড়িয়ে সেদিকে চেয়ে রইল, কিছুই করতে পারল না। কিন্তু তার ঝলসানো চোখ বলছে সে কাউকে ছাড়বে না। মধু বাহিরে বেরিয়েই বলল, দোস্ত আগেই বলতে আরেকটু ভালো করে খেতাম। নির্বাণ ঠোঁট বাঁকালো, বলল, হয় তারপর তুই বিল দিতে। দুজনের ঝগড়াঝাটি শুরু করে দিল। তবে নুরুজ ওদের কথায় কান দিল না। তার মনে চলছে অন্য কিছু। মাস দুয়েক পর নুরুজের সেই ছোট্ট রেস্টুরেন্ট এখন আর আগের মতো নেই। সাধারণ দেয়াল, সস্তা প্লাস্টিকের চেয়ার, একরকম চলা সার্ভিস, এসবের চেহারা বদলে গিয়েছে মনোভাব। পুরো রেস্টুরেন্টের জুড়ে এখন চাকচিক্যময়। এখন শুধু খাবারের জন্য নয়, তাদের ডেকোরেশন দেখতেও দলে দলে লোক আসে। মূলত 1 মাস আগে একটা বিদেশি ফুড ব্লগার এসেছিল তাদের রেস্টুরেন্টে। এতদূর থেকে আসায় তাকে নুরুজ ফ্রিতে সব খাবার টেস্ট করার সুযোগ করে দিয়েছে। ভদ্রলোক এতে ভীষণ বিমোহিত হয়ে যায় এবং তাদের রেস্টুরেন্ট নিয়ে সুন্দর রিভিউ দিয়ে ভিডিও করেন। তারপর থেকে এখানের ভিড় যেন কমছেই না। সালমান, শাহরুখ দুজনেই বাচ্চা, ওদের দিয়ে আসলে অত কাজ করানো যায় না। তাই তারা আরো 2টো লোক রেখেছে। তাদের জন্য আবার পোশাকও সিলেক্ট করে দিয়েছে। বাইরে নতুন সাইনবোর্ড ঝলমল করছে নিকুঞ্জনীর। নিচে ছোট্ট লাইন ঘরের খাবার, হৃদয়ের যত্নে ভালোবাসায় পূর্ণ। এ স্বাদের কোনো ভাগ হবে না। তাছাড়াও দেয়ালে আরো কিছু সুন্দর সুন্দর মজার লাইন লিখে লিখে লাগিয়ে রেখেছে এক একজন। বাদ যায়নি পিচ্ছি দুটো। যদিও তারা বলে দিয়েছে পড়শি লিখে দিয়েছে। লাইনগুলো ছিল এমন, একটা, ক্ষুধা লাগছে,
খেতে আসুন। আরেকটা পেটটা বলে খাই খাই, চলো রেস্টুরেন্টে খেতে চাই। প্ল্যানটা ছিল নির্বাণের, সেই প্রথমে দুটো লিখে নিয়ে এসেছিল। বাসায় রান্না করার কথা শুনলে লাগে বোর। আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন আমাদের রেস্টুরেন্টে, খাবারের স্বাদে কাটবে না আপনাদের ঘর। আরেকটা সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট ভরপুর, চলো একসাথে সবাই যাই নিকুঞ্জনীর। রেস্টুরেন্টে ঢুকলে এখন হালকা সুর বাজে, দেয়ালে হাতের লেখা মেনু বোর্ড, আর প্রতিদিন নতুন থিম। হ্যাঁ, সবচেয়ে বড় পরিবর্তন গ্রাহকদের লাইন। লাঞ্চের জায়গা পাওয়া এখন কঠিন। নির্বাণ একদিন নরোজকে বলেছিল, তুই যদি একবার এই রেস্টুরেন্টটা দাঁড় করাতে পারিস তবে তোকে কেউ থামাতে পারবে না। নরোজ শুধু বলেছিল, রাঁধতে জানি, ভালোবাসতেও। আর এখন শুধু সেই দুইয়ের সঙ্গে মাথা খাটাচ্ছি। তোরা পাশে থাকলে পারবো, আর হ্যাঁ তুই না বল আমরা। রেস্টুরেন্টের ভেতর পড়শি কাস্টমার সামলাচ্ছে, মাহিন ক্যাশে, মধু মেনু সামলাচ্ছে, বাচ্চা দুটো টেবিল পরিষ্কার করে ছোটখাটো জিনিসগুলো ঠিকঠাক করে রাখছে। প্রান্ত গেছে খাবার ডেলিভারি করতে, আর নরোজ আর পড়শি মূল রান্নাঘরে। তাদের অবশ্য এখন একটা বারবুচিও আছে। আরও দুজন লোক রাখা হয়েছে, তার হচ্ছে আদিবা আর আফিফ। দুজনেই তাদের জুনিয়র। পরিবারের অমতে দুজনে পালিয়ে বিয়ে করে নিয়েছে, কিন্তু আবেগের বশে বিয়ে তো করে ফেলেছে, এখন কি করবে? তাই চাকরি খুঁজছিল। নরোজরা লোক নিবে শুনে তারা নিজেরাই এসেছে অফার। সবাই এখন একটা পরিবার হয়ে উঠেছে। কেউ আর পড়াশোনার বাইরে থাকার সময়টুকু নষ্ট করেন না, এখানেই কাজে লাগায়। আজকেও স্থানীয় এক ফুড ব্লগারের ভিডিও ভাইরাল হয়ে গেছে। টেস্ট উইথ লাভ নিকুঞ্জনীর একদিন ভিডিওতে নরোজ নেই, আছে শুধু খাবার আর দলের লোকজন। কিন্তু তাতেই শুরু হয়েছে ঝড়। ছোট খুদে ইউটিউবার, কলেজের লাইভ কুকিং চ্যালেঞ্জ, রীতিমতো নিজেদের কিছু করার ইচ্ছে মানুষকে অনেক বেশি উৎসাহিত করছে। এক সাংবাদিকও এসেছিল। নরোজ নিজেকে মিডিয়া মুখ না করলেও তার রেস্টুরেন্ট এখন মুখে মুখে। অন্যদিকে সরফরাজের রেস্টুরেন্টে কাস্টমার কমতে শুরু করেছে। একে বড়াই বেশি, আচরণ খারাপ, এমন রিভিউ উঠে আসছে গুগল, ফেসবুক আর ইনস্টাগ্রামে। ম্যানেজার একদিন এসে সরফরাজকে বলল, স্যার, উই নিকুঞ্জনীর নামের রেস্টুরেন্টে কয়েক মাসে শহরের হট টপিক হয়ে গেছে। এমনকি আমাদের অনেক রেগুলার কাস্টমার সেদিকেই চলে গেছে। সরফরাজ অবাক চোখে তাকায়, অবিশ্বাসের কণ্ঠে প্রশ্ন করে, কয়েকটা ছেলে মেয়ে মিলে বানিয়েছে ওইটা? জি স্যার। মালিক কয়েকজন ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে, নামটা? এক মুহূর্ত থমকে যায় সরফরাজ। ঠোঁটে একরকম ব্যঙ্গ মেশানো হাসি ফুটে ওঠে। ওই মেয়ে এতদূর এগিয়ে গেছে, আমি দেখছি তুমি যাও। রেস্টুরেন্টের পিছনের পুকুর পাড়ে পড়শি আর নরোজ বসে আছে। পড়শি কিছুটা কৌতূহল নিয়েই জিজ্ঞেস করল, তুই ভাবলি কিভাবে এসব? ভেতরের সাজ, মেনু, থিম, এত কিছু তো কখনো করিসনি। মাথায় এলো কি করে এত কিছু? নরোজ হাসে, সবকিছুর শুরু হয় একটা অপমান থেকে। সরফরাজ যেদিন আমাদের ফাঁসাতে চেয়েছিল, আমি ঠিক করেছিলাম ওর অহংকার ভাঙব। কিন্তু বদলা নিতে গিয়ে আমি নিজেই নিজেকে গড়তে শুরু করলাম। তবে ব্যাপারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? পড়শি অবাক হয়ে বলে, তোর মনে ভয় নেই? নরোজ একগাল হাসল। তার আসলেই মনে কোনো ভয় ডর নেই। ভয় পায় যাদের হারানোর ভয় থাকে, কিন্তু তার তো কোনো ভয় নেই। আজ সরফরাজের নাম শুনলাম প্রথমবারের মতো মিডিয়ার মুখে। সাংবাদিক বলল, তার ব্যবসায় মন্দা। লোক বলছে নতুন একটা মেয়ের রেস্টুরেন্ট নাকি তাকে ছাড়িয়ে যাচ্ছে। তার কথার উত্তরে অন্য কিছু বলল, আমাদের গল্প শুরু হয়েছে এখানেই। আর শেষটা, সেটা আমি নিজের হাতে লিখব। বলে উঠে দাঁড়ালো। পড়শিও পিছু নিল। তাদের কিচেন রুমের দেয়ালে টাঙানো হচ্ছে একটা ছবি। তারা সবাই মিলে হাসছে, রান্না করছে, একসাথে খাচ্ছে। এক ফ্রেমে বন্দি করে বড় করে বাঁধিয়ে এনেছে মধু। এটা নিয়ে নির্বাণ তাকে বাহবা দিচ্ছে। এই প্রথম কোনো কাজের কাজ করেছিস মৌমাছির খাদ্য? মধু রেগে চোখ রাঙালো, বলল, তুই চুপ থাক, নির্বাচন হতে দেরি হবে, মুখটা বন্ধ রাখো। নরোজ মুচকি হাসে। এই রান্নাঘরই এখন তাদের যুদ্ধক্ষেত্র। আর তারা প্রস্তুত। এই 6 মাসে তারা এতটা করতে পারবে তা ছিল কেবলই কল্পনা। সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আর মধুদের ঝগড়ায় বাগড়া দিল না। চুপচাপে তাদের হাতে হাতে সাহায্য করা শুরু করল। 1 মাস পর ঢাকার ব্যস্ততম এলাকায় ছোট্ট একটা জায়গা এখন চুপচাপ হিট হয়ে গেছে। তাদের রেস্টুরেন্টের নামটা উচ্চারণ করলেই মানুষের চোখে ভেসে ওঠে গরম গরম সুস্বাদু খাবার, খাঁটি বাঙালি রান্নার স্বাদ। সাথে হারিয়ে যাওয়া 90 দশকের খাবার দাবার। আর সবচেয়ে বড় কথাই যেন নিজের ঘরের রান্নার স্বাদ।
যা মানুষের মনে প্রাণে গেঁথে যায়। নৌরোজ এখনো আর আগের মতোই সরল, নরম। এখন তার চোখে মুখে আগুন কাজ করে, জেদ কাজ করে। খাবার নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা থেমে নেই। প্রতিদিন কিছু না কিছু নতুন রান্না শেখে। তাতে স্থানীয় খাবার যেমন থাকে তেমনি থাকে ভিনদেশি ফিউশন। তাদের কিচেনের দেয়ালে একটা নতুন স্লোগান ঝুলিয়ে রেখেছে, স্বাদের সাথে মাটির গন্ধ থাকতে হবে। শুধু ঝুলিয়ে রাখেনি, সবাইকে কথাটা মাথাতেও রাখতে বলেছে। 2 সপ্তাহ হলো সরফরাজ বিদেশ থেকে ফিরেছে। দুবাইয়ের এক বিখ্যাত ফাইন ডাইন রেস্টুরেন্ট ঘুরে এসেছে। তাদের শেফ লিও বারাশাকে বিশেষ চুক্তিতে নিয়ে এসেছে। চলমান মন্দা ঠেকাতে বড় বাজি খেলেছে এবার। নতুন মেনু, নতুন মানসিকতা, কিন্তু পুরনো দম্ভ ঠিকই থেকে গেছে। দেশে ফিরেই নৌরোজের মুখোমুখি হওয়ার জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তার চালে নৌরোজ এবার শেষ। কথাটা ভাবতেই ঠোঁটে ফুটে উঠল বাজিমাত করার এক রহস্যময় হাসি। রেস্টুরেন্ট খোলার আগের সকালটা আজ একটু ব্যতিক্রম। নৌরোজ বেশ সকালে উঠে রেস্টুরেন্টে এসে পড়েছে। সাথে পড়শিও। কাজের ফাঁকে ফাঁকে একে অপরকে চোখে চোখে খুঁজে নেয়। কিন্তু আজ যেন অন্যরকম একটা চুপচাপ হাওয়া বইছে তাদের মাঝে। হয়তো কারণটা কেউই ঠিক করে বলতে পারছে না, তবে নৌরোজ টের পাচ্ছে ঝড় আসছে। মনে মনে ভীষণ কুদাচ্ছে। নিজেদের মনের খচখচানিটা কেউ প্রকাশ করল না। মনে মনে দোয়া করল যেন ভালো কিছু হয়, খারাপ কিছু না হোক। রান্নাঘরে সকালের প্রস্তুতি চলছে। আদিবা ডাল ধুচ্ছে, আফিফ আজ প্রফেশনাল শেফদের মতো মাছ কাটতে বসেছে। যদি সবাই বাজার থেকেই টাকা দিয়ে মন মতো করে কেটে আনে, কিন্তু সে আনেনি, আজকে নিজে ট্রাই করবে বলে। মধু মেনু কার্ডে আজকের থিম লিখছে। যেহেতু বৃষ্টির দিন চলছে, খিচুড়ির কিছু আইটেম না থাকলেই নয়। নৌরোজ ভীষণ ভালো খিচুড়ি রাঁধে, তাই প্রথম দিন খিচুড়ির রান্নার দায়িত্বটা সেই নিল। মধু, নির্বাণ আর পড়শি সব কিছু গোছগাছ করে দিচ্ছে। বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি মানেই শান্তি। মাহিন খিচুড়ির কড়াই ঢাকনা তুলে শ্বাস টেনে সুগন্ধি নিতে নিতে বলল। তার দেখা দেখি সবাই এগিয়ে গেল। নির্বাণ একটু তুলে টেস্ট করল। চোখে মুখে চমৎকার একটা রিয়াকশন এনে বলল, উফস, কি রেঁধেছিস দোস্ত, আমি তো একাই সব খেয়ে ফেলতে পারবো বলে মনে হচ্ছে। মধু দৌড়ে গিয়ে প্লেট নিয়ে এলো। তার দেখা দেখি সবাই একটু করে খেতে চাইল। নৌরোজ নিঃশব্দে হাসল। সে জানতো এমনই হবে, তাই তাদের জন্য চাল ধরে নিয়েছে। সাথে পাঁপড়ও ভেজেছে। আদিবা তাড়াহুড়ো করে সবার জন্য এক পিস করে ইলিশ মাছ ভেজে দিল। নৌরোজ তাকেও আগে খেয়ে নিতে বলল। তাদের এই শান্ত মিষ্টি সকাল ভেঙে গেল হঠাৎ ফোনে একটা কল এলো। কথা শেষে প্রান্ত দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, সরফরাজ স্যারের রেস্টুরেন্টের নতুন শাখার ওপেনিং আজ। আর আজকের স্পেশাল অতিথির তালিকায় আছে নৌরোজ আপু। নৌরোজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, আমি। সবাই একসঙ্গে চমকে উঠা কণ্ঠে বলল, কি? নৌরোজ? হ্যাঁ, নাম সহকারে কার্ডে ছাপা হয়েছে। বিশেষ অতিথি হিসেবে তোমার নাম দেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে তোমার বক্তব্য চাই। রান্নাঘরের এক কোণ যেন জমে উঠল। সবার চোখে চমক, বিস্ময়ের আর অদ্ভুত উত্তেজনা। পড়শি ধীরে কাছে এসে বলল, তুই যাবি? নৌরোজ হালকা হেসে বলল, গেলেই যদি খেলাটা বুঝতে পারি, তবেই তো জিততে পারবো। মধু বলে উঠল, আর যদি হারিস? নৌরোজ তাকিয়ে বলে, তবে জেনে হারবো, অজানায় নয়। চারপাশে এক নীরবতার ছায়া ছেয়ে গেল। সবার মুখে চিন্তার ছাপ, কারো মুখে কোনো কথা নেই। নৌরোজ ভাবছে অন্য কিছু। আজকে সরফরাজ না আসলেও কালকে ঠিকই সে কার্ড হাতে আসবে। অন্য কাউকে দিয়ে নয়, নিজেই হাতে করে নিয়ে আসবে। তবে এর পেছনের উদ্দেশ্যটা কি? সেই চিন্তায় নিমগ্ন হয়ে পড়ল সে। পরের দিন, দোস্ত, আমি আজকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ভীষণ ভয়ঙ্কর। পুরো গা শিউরে ওঠার মতো স্বপ্ন। নৌরোজ শান্ত চোখে তাকিয়ে বলল, কি স্বপ্ন? নির্বাণ হাঁপাতে হাঁপাতে বলল, আমি দেখলাম। মধু বিরক্ত হয়ে মাথায় একটা চাটি মেরে বলল, সাল্লার নির্বাচন দেখলাম আর কয়বার বলবি? আসল কথা বল। বেচারা চোখ রাঙালো, তবে এখন আর তাকে কিছু বলল না। আসল কথায় এসে জানালো, আমি দেখলাম মিস্টার সরফরাজ আমাদের খাবার টেবিলের উপর শুয়ে রেখেছে। তার খাবার হিসেবে আমাদেরকে পরিবেশন করা হচ্ছে, আর সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। মধু সবেই হাত তুলেছিল আরেক হাত দেওয়ার জন্য, তৎক্ষণাৎ দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন গম্ভীর কণ্ঠে বলে উঠল, সরফরাজ ফারজাদ চৌধুরীর টেস্ট এতটাও খারাপ নয়। সবাই একসাথে দরজার দিকে তাকালো। সরফরাজ দাঁড়িয়ে আছে, সাথে তার দুজন বডিগার্ড। তার দরজায় দাঁড় করিয়ে সে ভেতরে ঢুকল। সোজাসুজি নৌরোজের সামনে এসে দাঁড়িয়ে কার্ড এগিয়ে দিয়ে বলল,
আমার গেস্ট হওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার, যার তার কপালে জুটে না। নৌরজ কার্ডটা না নিয়ে 2 হাত ভাঁজ করে শান্ত কণ্ঠে রাগ ঝাড়ল। বলল, কাউকে প্রধান অতিথি হিসেবে রাখার আগে তার পারমিশন নেওয়াটাও যে জরুরি তা কি জানতেন না? আমার কারো পারমিশনের প্রয়োজন নেই। আর আমি যদি না যাই? সরফরাজ মুচকি হেসে বলল, আমি জানি যাবে। নৌরজ কার্ডটা এবার নিল। সরফরাজ আর দেরি করল না। সবার দিকে একবার নজর গুলিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে নৌরজকে চোখে চোখে শাসাতে কিন্তু ভুলেনি। বিনিময়ে নৌরজের দৃষ্টিও ছিল তেজেভরা, যেন কেউ কারো থেকে কম নয়। 3রা জুন 2025 সন্ধ্যায় নৌরজ একা দাঁড়িয়ে আছে এক গ্ল্যামার আর ধোয়ার আবেশে ঘেরা রেস্টুরেন্ট লাউঞ্জে। সামনে সরফরাজ, সঙ্গে তার চিরচেনা আত্মবিশ্বাসী হাসির হতে। পাশে বিদেশি সেফ লিওবার আসা। মিডিয়ার ক্যামেরা ঘুরছে, ফ্ল্যাশ ঝলকাচ্ছে। সরফরাজ এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম, মিস নৌরজ। কি অবাক লাগছে না এমন জায়গায় নিজেকে দেখতে? নৌরজ শান্ত গলায় বলল, অবাক হওয়ার কিছু নেই। সময় তার নিজস্ব গতিতে চলে। কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা সময়ই জানে। সরফরাজ কথা বাড়ালো না। এখানে অনেক লোকের ভিড়, কোনো ঝামেলা সে চায় না। তার প্ল্যান ভীষণ নিপুণ। তাদের ভেতরে গিয়ে বসতে বলে অন্য দিকে গেল। নৌরজদের পরিবার এতদিনে সব জেনে গেছে। প্রথমে একটু রাগ করলেও তাদের সফলতায় সবাই খুব খুশি। আজকে সরফরাজের প্রধান অতিথি হিসেবে তারা আসবে শুনে তার এক একজনের পরিবার টিভি খুলে বসে আছে। নিজেদের ছেলেমেয়ের সাফল্য দেখতে কোনো পরিবার না চায়। সবাই কম বেশি নার্ভাস। নৌরজ নিজেও কিন্তু কারোর সামনে প্রকাশ করছে না। সবাইকে শান্ত আর সাহসী হয়ে থাকতে বলছে। তবে তার আগে থেকেই একটা পরিকল্পনা করে এসেছে, সফট ড্রিঙ্ক জাতীয় কিছু খাবে না। জাস্ট ভদ্রতার খাতিরে ঠোঁট ডুবিয়ে রেখে দিবে। সাংবাদিকদের ভিড় বেড়ে যাচ্ছে ক্রমাগত। আগে সরফরাজ নিজের মতো বক্তব্য দেয়। তার রেস্টুরেন্ট, তার শখ, সে কোথা থেকে কোথায় দাঁড় করিয়েছে, ভবিষ্যতে আরো কোথায় নিয়ে যায় সেগুলো সুন্দর করে উপস্থাপন করল। সাথে তাদের নতুন রেস্টুরেন্টের প্রথম মাসের ইনকামের সম্পূর্ণ টাকা ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে দান করে দিবে বলে ঘোষণা করে দিল। সঙ্গে সঙ্গে চারপাশে করতালি বর্ষণ শুরু হলো। সবাই যেন প্রশংসায় পঞ্চমুখ। সরফরাজ এবার অতিথিদের কিছু বলার জন্য মঞ্চে আহ্বান জানালো। সবার আগে নৌরজকেই ডাকল। আর সবাই চমকালেও নৌরজ হাসি মুখে উঠে গেল। কারণ সে মনে মনে প্রস্তুতি নিয়ে রেখেছিল। স্টেজে উঠেই নৌরজ সবাইকে সালাম দিল। উত্তর নিয়ে সবার আগে কেউ একজন প্রশ্ন ছুড়ল, আপনি আর মিস্টার সরফরাজ কি প্রতিদ্বন্দ্বী নাকি একে অপরের অনুপ্রেরণা? নৌরজ একটু হেসে প্রশ্নকারীর দিকে তাকালো। চোখে স্থির এক আভা, গলায় শান্ত সুর টেনে সে বলল, প্রতিদ্বন্দ্বী হতে গেলে লক্ষ্য এক হতে হয়। আমার আর তার পথ আলাদা, উদ্দেশ্যও ভিন্ন। আমরা রেস্টুরেন্টটা দিয়েছি শখ করে, ভালোবাসা থেকে। আর তিনি করেছেন ব্যবসার উদ্দেশ্যে। তার কথার মাঝে একজন থামিয়ে দিয়ে প্রশ্ন করল, তার মানে আপনি বলতে চাচ্ছেন সরফরাজ চৌধুরী টাকার জন্য রেস্টুরেন্ট দিয়েছে আর আপনি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য? প্রশ্নে কম বেশি সবাই টুকটাক হাসল। সরফরাজের ঠোঁটেও গাঢ় হাসি ফুটল। তা এক নজর দেখে নিল নৌরজ। তারপর সেও হেসে আবার উত্তর করল, টাকা সবারই প্রয়োজন। মৌলিক চাহিদা পূরণে টাকার মূল্য অমূল্য। আমরা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি কিছু করা বাবা মাকে দুটো পয়সা হাতে তুলে দেওয়ার আনন্দও অমূল্য। আমরা আমাদের শখটাকে পেশা হিসেবে নিয়েছি। তাই এত তাড়াতাড়ি এত দূর পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সবাই মুগ্ধ হয়ে শুনল তার কথা। সাইডে দাঁড়িয়ে থাকা তার বন্ধুগুলো হাততালি দিয়ে উঠল। তা দেখে আবার হাসল নৌরজ। সরফরাজের মুখটা একটু শুকনো দেখালো, তবুও হাল ছাড়ল না সে। আরও দুজনকে ইশারা করল প্রশ্ন করতে। সে ভেবেছিল এত বড় জায়গায় সকলের প্রশ্নের মুখে পড়ে সে থতমত খাবে, ভড়কাবে, ভয় পাবে, উল্টো পাল্টা উত্তর দিবে আর সবাই হাসবে। তার সেই অপমানিত হওয়া দৃশ্য সরফরাজ দু চোখ ভরে দেখবে। কিন্তু না, মেয়েটা বড্ড সেরেনা। আগে থেকেই প্রস্তুতি এনেছে বলে মনে হলো। ভাবনা বাদ দিয়ে আবার তার দিকে ফিরল। আরেকজন প্রশ্ন করল, বিভিন্ন ফুড ব্লগারদের দেখলাম আপনাদের নিয়ে বেশ ভালো রিভিউ দিচ্ছে। সচরাচর তাদের টাকা খেয়ে বা প্রমোশনাল কাজে এমন রিভিউ দেওয়া দেখা যায়। আপনাদেরও ক্ষেত্রেও আবার তেমন কিছু নয় তো? নৌরজ চমৎকার হাসল। তারপর বলল, আমরা সবাই স্টুডেন্ট। অত ফুড ব্লগারদের দেওয়ার মতো টাকা পাবো কোথায়? যেখান থেকে রেস্টুরেন্ট দেওয়ার টাকা পেয়েছিলেন সেগুলো আমাদের গোছানো টাকা। তা রেস্টুরেন্ট দিতে দিতেই খরচ হয়ে গেছে। ব্লগারদের দেওয়ার জন্য কিছু বাঁচাতে পারিনি। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। ঈশ্বর।
আগে আপনার সাথে দেখা হলে ভালো হতো। ভদ্রলোক থতমত খেয়ে গেল। কি সুদক্ষ ভাবে তাকে অপমান করে ছাড়ল। মুখে এবার কুলু পেতে বসল। আর কোনো টুক শব্দও করল না। তাহলে এটাই বোঝাতে চাচ্ছেন আপনি তাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন না? প্রতিদ্বন্দ্বিতা নয়, তফাৎ হয় দর্শনে আর মননে। আমি উনাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। উনি অনেক সিনিয়র, এতগুলো বছরে অনেক নাম ধাম কামিয়েছেন। আমরা তো এলাম সবে। তবে কিছুটা নীরবতা নেমে এলো চারপাশে। মিডিয়ার মানুষজন একে অপরের দিকে তাকালো। সরফরাজের মুখে থাকা সেই চিরচেনা হালকা হাসির রেখাটা কেমন যেন টালখেল। নুরজ আবার বলল, আমি এখানে অতিথি হয়ে এসেছি সম্মানের জায়গা থেকে। তবে নিজের চিন্তা আর অবস্থান পরিষ্কার করে রাখা আমার দায়িত্ব। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে চাই। কিন্তু তার মানে এই নয় যে সবাই একই পথে। তবে উনি কিন্তু আমার কাছে এক ধরনের অনুপ্রেরণাই। উনি যতবার যত রকম ভাবে আমার সামনে আসেন আমি প্রতিবার অনুপ্রেরণা আর উৎসাহ পাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে। একটু থেমে বলল, কিন্তু এর মানে এমন নয় আমি বা আমরা তার মতো হতে চাই। আমরা আমাদের নিজেদের পরিচয় গড়তে চাই। 90 দশকের খাঁটির রান্নার স্বাদ আবার সবার কাছে ফিরে দিতে চাই। ভোজন রসিক মানুষেরা বাহিরেও পাক তৃপ্তি ভরা রান্নার স্বাদ। এতটুকুই চাওয়া আমাদের। ধন্যবাদ সবাইকে। দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে আমার নিকুঞ্জ নীড়ে যাওয়ার নিমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। কেউ টিপে টিপে করতালি দিচ্ছিল। কেউ আবার নীরব দর্শক হয়ে বিষয়টা পর্যবেক্ষণ করছিল। নুরুজ নিচে নামতেই মধু আর পড়শি গিয়ে জড়িয়ে ধরল। খুশিতে তার চোখ চকচক করছে। সরফরাজ এবার উঠে দাঁড়ালো। তার শুকিয়ে যাওয়া মুখটাতে জোরপূর্বক হাসি আনল। মেজাজ তার সপ্তম আসমানে। এতগুলো লোক মিলে তাকে একটু জব্দ করতে পারল না। উল্টে সে সবাইকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ল। দাঁতে দাঁত পিষতে পিষতে মাইকের কাছে এসে বলল, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি নুরুজকে বিশেষ অতিথি হিসেবে রেখেছি। ওর মতো একজন স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী নারী আমাদের সমাজের দর্পণ। তাদের মতো স্টুডেন্টরা আমাদের গর্ব। এবং একটু থেমে চোখ নামিয়ে নুরুজের দিকে তাকালো। তারপর বলল, আন্দাজ করা যায় এমন মানুষদের পাশে থাকা মানেই শেখা। আমাদের তরুণ সমাজ তাদের দেখে শিখবে। এই প্রত্যাশাতেই আমি আজ তাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আর একজন সিনিয়র দায়িত্ববান সমাজসেবক হিসেবে আমাদের কর্তব্য ছিল তাদের সকলের সামনে নিজেদের উপস্থাপন করার একটা সুযোগ তৈরি করে দেওয়া। নুরুজ কাঁধ ছাকিয়ে মৃদু হাসল। সে আসলে তাকে চেকে ধরার মতো কোনো উত্তরই ছাড়েনি। লোকগুলোকে বারবার চাচ্ছিল সে সরফরাজের বিরুদ্ধে কোনো মন্তব্য করুক, কিন্তু না, সে বিষয়টা বুঝে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে। মনে মনে বিড়বিড়িয়ে বলল, শালা অহংকারী শয়তান চৌধুরী। তোরে আমি চিনি না। তুই পুরো বিদেশি চিনিস। মুখে রাখিস মধু আর মনে রাখিস হিসেবের খাতা। এবার কেমন লাগে? অনুষ্ঠান শেষে সবাই যখন ফটো সেশনে ব্যস্ত, নুরুজ এক কোণে দাঁড়িয়ে এক গ্লাস পানির গ্লাস হাতে নিচ্ছিল। পড়শি এসে পাশে দাঁড়ালো। চোখে খুশির দীপ্তি, তবুও চাপা উদ্বেগ লুকানো নেই। পড়শি বলল, তুই জানিস আজ ওই বেটাকে একটু চিনতে পারিনি। মনে হলো পুরনো রূপকের ভেতরে একটা নতুন মুখ পড়ে আছে। নুরুজ পানির গ্লাস ঠোঁটে স্পর্শ করল। তারপর নিচু স্বরে বলল, মানুষ যখন পরাজয় মানতে শেখে না, তখন তার মুখোশ বদলাতে হয়। আসল মুখ তখনই দেখা যায় যখন আলো একটু বেশি পড়ে চোখে। নির্বাণ দৌড়ে এলো। এসে হুড়মুড় করে বলল, আরে দোস্ত, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। বাবা কল করেছিল আমায়, টিভিতে তোর কথা শুনে পুরো ইমোশনাল হয়ে গেছে। আজ তোদের দাওয়াতও করেছে আমাদের বাড়িতে। মাহিন নিজেও একটু প্রশংসা করল। ও একটু কম কথা বলে, তাই সবার পরে তার মতবাদ জানালো। নুরুজ সবার কথা শুনেই একাল হাসল। তার বন্ধুগুলো তার সাহসের মূল উৎস। তারা যে দূর দাঁড়িয়ে বারবার ইশারা করে বোঝাচ্ছিল তারা আছে, ভয় নেই। এটাই তাকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সাহস জুগিয়েছে। পড়শি মাথা নেড়ে কিছু বলার আগেই পিছন থেকে এক গলা শোনা গেল, তোমার উত্তরগুলো ভীষণ পরিণত, মিস নুরুজ। আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলে। নুরুজ ঘুরে দাঁড়ালো। সরফরাজ দাঁড়িয়ে। মুখে সেই পুরনো ঠান্ডা হাসি, চোখে কিছুটা কৌতূহল। নুরুজ জবাব দিল, আগে থেকে শিখে পরে আসা আপনার স্বভাব আমার নয়। সরফরাজ মাথা নেড়ে বলল, তাহলে তুমি সত্যিই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছ না? তুমি কি একটুও ভয় পাও না আমাকে? কি কারণে? নুরুজ এবার চোখে চোখ রাখল। তার কণ্ঠে স্বাভাবিক স্বর, তবুও দৃঢ়তা বলল, ভয় তো আপনি পান, আমি না।
এই যে আমি আপনার উপরে উঠে যাব। মুখে স্বীকার না করলেও মনে মনে এই ভয় আপনাকে ঘিরে ধরেছে। তবে ভয়টা কিন্তু মিথ্যা নয়, সত্য হলেও হতে পারে। বলেই একটা চোখ মারল নরজ। তারপর আবার বলল, কথায় বলে না, অতি চালাকের গলায় দড়ি। আপনার হয়েছে তাই আমাদের ছোট করে নিজেকে অতি দয়ালু, চালাক, বিচক্ষণ, বুদ্ধিমান প্রমাণ করতে গিয়ে আপনি মূলত আমাদের উপকারী করলেন। কোনো খরচ ছাড়াই নামি দামি লোকজনের কাছে আমাদের রেস্টুরেন্টের প্রচারণা করতে দিলেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদিন নিকুঞ্জ নীরে এসে পেট পুরে খেয়ে যাবেন। একদম দ্বিধা করবেন না কিন্তু, আজ তাহলে আসি। বলেই পাশ কাটিয়ে চলে গেল। আর পেছনে ফিরে চাইল না। চাইলে দেখতে পেত দুটো অগ্নি চোখ ঝলসানো দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। যেন সুযোগ পেলে সে নরজ টুটি চেপে ধরতেও দুবার ভাববে না। রাত তখন সবে শুরু। শহরের আলো এখনো ফিকে হয়নি, কিন্তু নরজদের চোখে সেই আলো যেন নতুন রকম এক দীপ্তি ছড়াচ্ছে। অনুষ্ঠান শেষ করে রেস্টুরেন্টে ফিরে এসেই যেন হাফ ছেড়ে বাঁচল সবাই। একে একে হাত মুখ ধুয়েছে এসে বসল। সরফরাজের রেস্টুরেন্টে গিয়ে তারা ভয়ে তেমন কিছুই খেতে পারেনি। যদি কিছু মেশানো থাকে আর তা খেয়ে পাগলামি করে, মান সম্মান সবই যাবে। সেফটি ফার্স্ট। তাই কোনো মতো অল্প বিস্তর মুখে পুড়েছে সকলে। কিন্তু সেই ব্যাডা তো খাবারের কিছু মেশায়নি। মেশাতে চেয়েছিল কথায়, কিন্তু তাতেও ব্যর্থ হয়ে ফুলে ব্যান হয়ে আছে। নরজ দরজা খুলে নিকুঞ্জ নীরে ঢোকার মুহূর্তেই পড়শি বলল, এটা শুধু নিজেদের রেস্টুরেন্টই নয়, এটা যেন নিজদেরও বানানো ঘর। এখানে ঢোকার আনন্দটাই আলাদা। মধু দ্রুত জুতো খুলে ঢুকে গিয়ে লাইট অন করল। রেস্টুরেন্টের দেয়ালে ছায়া পড়ে যাচ্ছে এক এক জনের মুখে, যাদের চোখে আজ একটু বেশি উজ্জ্বলতা। হবে নাইবা কেন, রাতারাতি তাদের রেস্টুরেন্টের নাম এখন ভাইরাল হয়ে যাবে। সরফরাজ তাদের অপমান করতে ডেকে কোটি টাকার উপকার করে দিয়েছে। তা ভেবেই তাদের এক একজনের সে কি হাসি। মাহিন সোজা কাউন্টারে গিয়ে পেছনের ঘর থেকে ছোট একটা কেক নিয়ে এল। সেটার উপর সাজানো কাঁচা ফল আর হালকা চকলেট কুচি। না ছিল কোনো প্ল্যান, না কোনো বড় আয়োজন। তবুও অনুভূতির ঘনত্বে সেটাই হয়ে উঠল বিজয়ের স্বাদ। কোনো মতো সাজিয়ে কাটার ব্যবস্থা করল। নির্বাণ বলে উঠল, তুই মাইক্রোফোনে যেমন কথা বললি দোস্ত, আমার মনে হচ্ছিল কোনো প্রফেশনাল সেফ কথা বলছে। যেমন আত্মবিশ্বাস তেমন স্পষ্ট ভাষা। আমার আজ ভীষণ গর্ব হচ্ছে। এই সামান্য কয়েক ঘন্টায় যে কতগুলো কল এসেছে কি বলবো। প্রথম রেস্টুরেন্ট দেব শুনে যারা বলেছিল চলবে না, এই হবে না, সেই হবে না, তারাও এখন বাহবা দিচ্ছে। নরজ হেসে কিছু না বলে কেক কাটল। প্রত্যেককে একটা করে টুকরো এগিয়ে দিল। সবার মুখে একরাশ প্রশান্তি। হাসি যেন থামতেই চাচ্ছে না। পড়শি পাশে বসে ফিসফিস করে বলল, তুই জানিস আজ আমাদের কোনো প্রমোশন হয়নি, তবু টেবিলগুলো বুকড। কাল সারাদিন রিজার্ভেশন রিকোয়েস্ট আসছে। নরজ তাকালো দরজার দিকে। একটা ছোট পেইন্টিং, তার চোখে পরল রান্না করা এক জোড়া হাত, পেছনে ধোয়া উঠা খাবারের হাঁড়ি। নিচে লেখা একটা লাইন, ভালোবাসা ফোটে রান্নায়। পড়শির দিকে তাকিয়ে বলল, এই শুরু। ছোট ছোট জয়গুলোকে আমরা ভালোবাসার মতোই রক্ষা করব। কারণ এখানেই পার্থক্যটা, আমরা প্রতিযোগিতার জন্য আসিনি, আমরা শখ পূরণ করতে এসেছি। মাহিন জানালো, কাল শহরের একটা লোকাল ফুড ম্যাগাজিন তাদের রেস্টুরেন্ট কভার করতে আসছে। সবাই অবাক হয়ে একসঙ্গে বলল, বলিস কি, কখন ঠিক হলো? মাহিন হেসে বলল, আর বলিস না, রাস্তায় অচেনা নাম্বার থেকে কল এল না। ওটাই তাদের ধরতে পারিনি তাই মেসেজ করেছে। নির্বাণ তো খুশিতে লাফিয়ে উঠল। এ তো দেখি ঈদুল ফিতর আর ঈদুল আজহা একসাথে। মধু তাল দিয়ে বলল, তবে কি জানিস, আজ সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা। সবাই তাকালো। সরফরাজ চৌধুরীর মুখ। ওই হাসিটা অর্ধেক ভদ্র, অর্ধেক পরাজিত। মজা লেগেছে সেই। উফ, মুখটা জাস্ট দেখার মতো ছিল। আমি যে কি কষ্টে হাসি থামিয়ে রেখেছিলাম আমিই জানি। সবাই হেসে উঠল। নরজ এবার চুপ করে একটা লম্বা নিঃশ্বাস ফেলল। জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে রাত জমেছে। স্ট্রিট লাইটে হলুদ আলোয় ধুলো উঠছে। শহরের ব্যস্ততা থেমে গিয়ে যেন তাকে অভিনন্দন জানাচ্ছে নিঃশব্দে। এখন ফিরতে হবে, রাত বাড়ছে। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাওয়া প্রয়োজন। তবে তার বন্ধুরা যেতে নারাজ। কিছুক্ষণ থাকবে, আড্ডা দিবে, তারপর যাবে। তার আগে নয়। সরফরাজ দাওয়াত দেওয়ার পর থেকে কয়েকটা দিন বড্ড টেনশনে ছিল তারা। না জানি কি হয় ব্যাপার। পড়শি এসে কাঁধে হাত রাখল। নরজের হুটহাট চুপ হয়ে যাওয়া বিষয়টা তার ভালো লাগে না। সে কেন চুপচাপ থাকবে? মন খারাপ করে থাকবে? সে সব সময় হাসবে।
তাকে হাসি মুখেই বড্ড বেশি মানায় যে ডাক দিয়ে বলল, চল একটু গান চালা। এই নীরবতা ভালো লাগছে ঠিকই, কিন্তু তোর বিজয়গাথায় ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া মানায় না। নুরজ হেসে বলল, তুই তো আমার সাউন্ড ট্র্যাক, বন্ধু, তুই একটা গান ধর না। রেস্টুরেন্টের ছোট্ট স্পিকারে তখন ভেসে আসছে পুরনো এক হালকা গানের সুর। বাইরে ঝিরঝির হাওয়ায় পর্দা নড়ছে। ভেতরে 5 জন বন্ধু, 5টা কাপ চা আর একরাশ নীরব আনন্দ। সেলিব্রেশন এমনও হয় যেখানে কোনো আতশবাজি নেই, তবু আকাশ আলোকিত হয়। পড়শি এবার নৌরজের কথা রেখে একটা গান ধরল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে, আমার ডেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা দুই মর্মের মূল পথ ধরে, আমার পুষে রাখে যেমন চিনুক খলসের আবরণে মুক্তার সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া দুই ভিতরের নীল বন্দরে, আমার ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি দুই বাউল এই মন্ত্রে, আমার নিকুঞ্জ নীল এখন শহরের ব্যস্ততম স্পটগুলোর একটি। ব্লগার ও সাধারণ মানুষের মুখে মুখে এই নাম। কিন্তু যতই জনপ্রিয়তা বাড়ছে ততই পাল্টে যাচ্ছে পরিস্থিতি। পড়াশোনার পেছনে কেউ আর তেমন একটা সময় দিতে পারছে না, বড্ড চাপ হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে ঠিক করলো কিছু লোক রাখবে। সালমান শাহরুখটাও কয়েকদিন যাবত আসছে না, আসবেই বা কেনে, তাদের স্কুলে পরীক্ষা চলছে যে। হঠাৎ করে দুপুর বেলা এক ফুড ইন্সপেকশনের নাম করে 2জন কর্মকর্তা এসে হাজির হলো রেস্টুরেন্টে, হাতে জরিমানার কাগজ। নৌরজ থতমত খেলনা, অবাকও হলো না। সরফরাজ যে থেমে থাকবে না সে কথা তার জানাই ছিল। অফিসারদের বরং এক চা অফার করে কাগজগুলো হাতে নিয়ে পড়ল। চোখ শুরু করলো, ঠোঁট চেপে হাসল। ভালো মানুষদের দুনিয়ায় আসলেই দাম নেই। প্রবাদের সত্যতা আজকে আরো একবার পেল। নিজেকে শান্ত স্বাভাবিক রেখে স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করল, ফুড হাইজিন শহরের একমাত্র আমাদের রেস্টুরেন্টেই কিচেনে মাস্ক গ্লাভস পরেই যে কোনো কাজ করা হয়। এমন ধরা বাধা ভাবে কেউ হাইজিন মানেই না এ শহরে। আর আপনারা আমাদের কাছেই এসেছেন এই অভিযোগ নিয়ে। আপনারা কারো নির্দেশে এসেছেন তাই না? এমনি এমনি তো আসার কথা নয়। কে অভিযোগ করেছে আপনাদের কাছে তা কি জানতে পারি? উভয় কর্মকর্তা একে অপরের দিকে তাকালো। একটু পরে একজন বলল, উপরে নির্দেশ। নাম বলার পারমিশন নেই। আমাদের কাজ আমাদের করতে দিন। নৌরজ হেসে বলল, আপনাদের মিস্টার সরফরাজ চৌধুরীর পাঠিয়েছে তাই না? লোক দুটো কিছু না বলে একে অপরের দিকে ঘুরে তাকালো। তারপর কিছু না বলে নিজেদের কাজে লেগে পড়ল। নৌরজের মনে মনে প্রচণ্ড রাগ হলো। রাগে জেদে একটা কাচের গ্লাস শক্ত করে চেপে ধরল। তৎক্ষণাৎ ফোনে একটা টুনটান শব্দ হলো। মেসেজে আসার শব্দ। সে ফোন বের করে সামনে ধরতেই দেখল সরফরাজের মেসেজ। অচেনা নাম্বার, তবে কে পাঠিয়েছে বুঝতে একদমই অসুবিধা হলো না তার। লিখেছে, বেস্ট অফ লাক মিস নৌরজ। নৌরজ গ্লাস ছুঁড়ে মারতে গিয়েও মারল না। চোরের উপর রাগ করে তো মাটিতে ভাত খাওয়া যাবে না। তাই সেও নিজের টাকার ক্ষতি করল না। দাঁতে দাঁত চেপে রাগটুকু হজম করে মনে মনে বলল, শালার দেশে থাকা বিদেশি কুত্তা, তোরে যদি আমি উচিত শিক্ষা দিতে না পারি তবে আমার নামও নৌরজ নয়। সেদিন সেই কর্মকর্তারা এসে রেস্টুরেন্টে কিছু না পেলেও আশেপাশে টুকটাক ছড়িয়ে ছিটিয়ে যায় হাইজেন ইস্যুর বিষয়টা। এতে উঠে আসেন নানা রকম আলোচনা সমালোচনা। তবে কিছু না পাওয়ায় পজিটিভ মন্তব্যই বেশি ছিল। তার মধ্যেও আবার কেউ কেউ বলাবলি করছিল, কিছু তো ছিলই, না হলে কেন আসবে। হয়তো আগেই খবর পেয়ে গিয়েছিল, তাই সময় সুযোগ বুঝে প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রত্যুত্তরে নৌরজ শুধু একদিন ভিডিও আপলোড করে। সেখানে সে আত্মবিশ্বাসের সাথে বসে বলছিল, আমি আমাদের রেস্টুরেন্ট নিয়ে ভালো মন্দ কিছুই বলবো না। আপনারা আসুন আর নিজেরাই খাবার কোয়ালিটি আর পরিবেশ নিয়ে যাচাই বাছাই করুন। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। সরফরাজ নিজেও জানত সেখানে কিছু পাওয়া যাবে না, তবুও লোক পাঠানোর কারণ হয়রানি করা, তাছাড়া আর কিছুই নেই। অল্প কয়েকদিনে এসে তার থেকেও বেশি নাম কামাবে এটা সে কিছুতেই আসলে নিতে পারছে না। রাগে জেদে কখন কি করছে সে নিজেও বুঝে উঠতে পারল না। শহরের প্রাণকেন্দ্রে আয়োজন হয়েছে স্বাদে আনন্দে শিরোনামে এক ইভেন্ট। এখানে আমন্ত্রিত হয়েছে শহরের নামকরা রাঁধুনিরা, উদ্যোক্তারা এবং মিডিয়ার মানুষ। এখানে রান্নার প্রতিযোগিতা হবে। টোটাল 30 জন এখানে অংশগ্রহণ করবে। বিজয়ীরা পাবে 15 লক্ষ টাকা নগদ। এই শো তবে অংশগ্রহণ করবে নৌরজ। এই টাকাগুলো পেয়ে গেলে তাদের রেস্টুরেন্টের ব্যাপক উন্নয়ন করতে পারবে।
নিজেদের ছোট বড় চাওয়াগুলো পূরণ করতে পারবে। এই রেস্টুরেন্ট দাঁড় করাতে তারা 2 বছর টাকা জমিয়েছে। নইলে স্টুডেন্ট অবস্থায় রেস্টুরেন্ট দেওয়া কি মুখের কথা। আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি সুফলের মুখ দেখেছে, নইলে কি হতো। এত কষ্ট পরিশ্রম সব বিফলে যেত। এই অফারটা পাওয়ার পরে যেন তারা চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিল। বিজয়ী হয়ে টাকাগুলো পেলে তাদের ইনভেস্টমেন্টের টাকা উঠে যাবে। তারপর তারাও লাভের অংশ জমাতে পারবে। অনেক জল্পনা কল্পনা করাও হয়ে গেছে তাদের। মঞ্চের সামনে নরোজ বসে, মাথায় একটা হালকা স্কার্ফ, চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। এই 3টা দিন ধরে সে নানা রকমের রান্নার ট্রাই করে গেছে, তো গেছেই, কাল রাত অবধি বাদ যায়নি। তবুও কোনো ক্লান্তি নেই, মুখ দেখে মনে হচ্ছে সে আত্মবিশ্বাস নিয়ে এসেছে, সে জিতবে। আধা ঘন্টা পরে প্রতিযোগিতা শুরু হবে। এখনো সরফরাজ আসেনি, তাই মথুরা এদিক সেদিকে নজর বুলিয়ে খোঁজার চেষ্টা করল, কিন্তু না দেখে পেল না। দর্শকরা বসেছে এক পাশে আর প্রতিযোগীরা এক পাশে। সামনে অবস্থান বিচারক মহোদয়দের। সরফরাজ এলো শুরুর 15 মিনিট আগে, অথচ তাকে তেমন কিছুই বলল না। বলবে কি করে? তাকে যে অনেক অনুনয় বিনয়ের মাধ্যমে আনতে রাজি করা হয়েছে। তার কি আর টাকার অভাব? কিন্তু মেকার্সদের যে তাকে প্রয়োজন, নামকরা বিখ্যাত ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক সে। তাকে আনলে যে ভিউ হুড়মুড়িয়ে বাড়বে। তাই তো কিছু না বলে এসেছে, যে তাতেই খুশি হলো। সরফরাজ রেস্টুরেন্টের নাম নির্ধারণ করা হয়েছে তার অভিমত থেকে। সে রান্না বান্নাকে ডায়মন্ডের সাথে তুলনা করেই এই নাম রেখেছে। নরোজরা এখনো জানে না তাদের প্রতিযোগিতার কার্ড পাঠানো হয়েছে সরফরাজের কথায়। সে মূলত নরোজকে সবার সামনে হারানোর জন্য অংশগ্রহণ করতে রাজি হয়েছে। আর তাকেও আনতে বলে দিয়েছে। জানিয়েছে সে আসলে সেও আসবে। সরফরাজের জন্য ভিআইপি জায়গা রাখা হয়েছিল, কিন্তু সে সেখানে না বসে নরোজের পাশে গিয়ে বসল। অন্য সব প্রতিযোগীদের মধ্যে বসল, এটা দেখে অনেকে আপ্লুত হলো। এক কর্মী এসে বললেন তাকে বিশেষ জায়গায় বসতে, কিন্তু না, সে জানালো, আমি এখন প্রতিযোগী, সবাই যেখানে বসবে আমিও সেখানেই বসব, অন্য কোথাও নয়। কেউ কেউ কানাকানি শুরু করে, দিল দেখ দেখ, কত ভালো মানুষ, অহংকারে পর্যন্ত নেই। ফেসবুকে রীতিমতো পোস্টের বন্যা শুরু হয়ে গেল তাকে নিয়ে। তবে সে সবে কোনো মাথা ঘামালো না। একটু ঘাড় বাঁকা করে নরোজের দিয়ে ফিরল দৃষ্টি তার সামনে, কিন্তু মনোযোগ নরোজের দিকে। তারপর ফিসফিস করে বলল, কি খবর মিস নরোজ, দিনকাল কেমন যাচ্ছে? আজকাল কিসব শোনা যাচ্ছে আপনাদের নিয়ে? নরোজ হেসে তাকালো। তারপর দাঁত কিরমির করতে করতে বলল, বাহ বাহ মিস্টার সরফরাজ, আপনার মতো একজন গণ্যমান্য লোক আমাদের মতো সাধারণ মানুষের খবরও রাখে। ঈশ্বর, আমি তো আবেগ আপ্লুত হয়ে গেলাম। সরফরাজ শুরু চোখে তাকালো। খোঁচাটা একদম গায়ে এসে লাগলো। আরও একবার কথায় হেরে গেল নরোজের সাথে। সময় কম, তাই কথা বাড়ালো না। থমথমে গলায় বলল, চলো একটা বাজি ধরি। এই প্রতিযোগিতায় যদি তুমি জিতে যাও, তবে তুমি যা বলবে তাই হবে। আর যদি আমি জিতে চাই, তবে আমি যা বলবো সেটাই চলবে। রাজি? নরোজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে কিছুক্ষণ সরফরাজকে পর্যবেক্ষণ করল। তারপর আত্মবিশ্বাসের সাথে বলল, ঠিক আছে। অল্পক্ষণ থেমে 2 কদম এগিয়ে মুচকি হেসে ফিসফিস করে বলল, বাসন মাজার জন্য আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবেন। সরফরাজ এবার আর রাগল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আগে জিতে তো দেখাও। নাম ঘোষণা করা শুরু হলো। এক এক করে নাম নিচ্ছে, আর তারা গিয়ে নিজের সম্পর্কে কিছু বক্তব্য দিয়ে যার যার পজিশন মতো দাঁড়াচ্ছে। এবার সরফরাজকে উপস্থাপিকা সুন্দর করে তার নামে কিছু প্রশংসার বুলি ফুটালেন। আজকে আমাদের মধ্যে আর উপস্থিত আছেন শহরের বিখ্যাত রেস্টুরেন্টের মালিক মিস্টার সরফরাজ ফারজাদ চৌধুরী, একজন অভিজ্ঞ ফুড এন্টারপ্রেনার, যিনি 5 বছরেরও বেশি সময় ধরে স্বাদ আর কৌশলে মানুষের মন জয় করে আসছেন। তিনিও আজ এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। সবাই করতালি দেয়। সরফরাজকে উঠে প্রথমে কয়েকটা প্রশংসাসূচক বাক্যে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ দিল। তারপর একটু থেমে বলল, এই ইন্ডাস্ট্রিতে এখন অনেকেই আসছেন। সোশ্যাল মিডিয়ার যুগে রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া খুব সহজ। কিন্তু খ্যাতি আর মানের মধ্যে পার্থক্য সবসময় থাকে। যেমন কেউ কেউ বাড়ির রান্নাকে পেশা বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আদতে তা টিকতে পারছেন না। তাদের জন্য ছোট্ট একটা উপদেশ, রান্না বান্না শুধু জানলেই চলবে না, সেটা দ্বারা কোরআনের সবার কাছে পৌঁছানোর জন্য কিছু জিনিস জানতে হয়। যেমন সাথে ভালোবাসা, অভিজ্ঞতা, ধৈর্য, আত্মসমালোচনার সাহস। তবেই এখানে উন্নতি সম্ভব। ঘরটা নীরব হয়ে ছিল, এখন হাততালি দেওয়া শুরু হয়ে গেল। পড়শি মুখ ভেঙচি দিল বুঝে ফেলল,
এই কথা ঠিক কার দিকে ইঙ্গিত করে বলা হলো। মঞ্চের পেছনে মাহিন নির্বাণে মুখ চেপে বসে আছে। এইমাত্র সে সরফরাজকে জোরে সোরে এক গালি দিতে বসেছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘাড় ধরে বের করে দিত। মধু টেনশনে চুপচাপ চেয়ার বসে আছে। কিন্তু নরোজ, তার একটুও টনক নড়ল না। সোজা হয়ে বসে রইল। সবার শেষে তাকে ডাকা হলো। সে উঠে দাঁড়িয়ে আয়োজকদের সালাম দিয়ে মঞ্চে গিয়ে দাঁড়ালো। তারপর সবাইকে উদ্দেশ্য করে আরো একবার সালাম দিল। সরফরাজ একবার চোখ শুরু করলো, ঠোঁট চেপে রাখলো হাসিটা। নরোজ সামনে এসে ভালোভাবে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলো। চোখে কোনো অভিমান নেই, কণ্ঠে নাটকীয় উচ্চারণ নেই, শুধু শান্ত মিষ্টি কণ্ঠস্বর নিয়ে বলল, আমার রান্না বান্নাঘর থেকে শুরু। আমি কোনো হোটেল স্কুল থেকে আসিনি। আমার পাশে কোনো বড় ব্র্যান্ড ছিল না। আমার পাশে ছিল আমার বন্ধুরা, আমার শুরুর দিনের হাঁড়ি পাতিল, আর একরাশ ক্লান্ত দুপুর যেখানে লবণ মেপে মেপে শিখেছি কোনটাতে কতটা লাগে। আমি জনপ্রিয়তা চাইনি, আমি মানুষের ভালোবাসা চেয়েছি। সেই চাওয়াটা ভুল ছিল না। তাই তো সৃষ্টিকর্তা আমার রেসিপি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পৌঁছানোর মাধ্যমে বের করে দিয়েছে। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। ঘরে নীরবতা। সবাই দম বন্ধ করে শুনছিল। কথা শেষ হতেই সবাই একসাথে করতালি দিল। নরোজ গিয়ে তার পজিশন নিল। একদম সরফরাজের পাশের টেবিলটাই তার। মুহূর্তেই প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। টাইম ফিক্সড করেও দেওয়া হলো। বিচারকরা নিজেদের পছন্দের কোনো খাবার দিতে বলেননি, বরং ঘোষণা করেন প্রতিযোগীরা তাদের ইচ্ছে মতো যে কোনো একটি খাবার তৈরি করবে, তবে তা বানাতে হবে বেশি পরিমাণে যাতে সবাই স্বাদ নিতে পারে। চারপাশে তখন টানটান উত্তেজনা। কেউ বলছে, এইবার তো নিশ্চিত সরফরাজই জিতবে। আবার কেউ ফিসফিসিয়ে বলছে, না রে ভাই, নতুনরাও কিন্তু কম না, চমকে দিতে পারে। ঘন্টা বাজল, সময় শেষ। সবাই হাত তুলে দাঁড়ান। ঘোষণা এলো দৃপ্ত কণ্ঠে। সবাই তাদের তৈরি করা খাবার এনে সারি করে সাজাল টেবিল জুড়ে। ঠিক তখনই বিচারকদের পক্ষ থেকে আরেকটা চমক এলো। এই প্রতিযোগিতায় নম্বর দেবে অর্ধেক বিচারকরা আর বাকি অর্ধেক প্রতিযোগীরা নিজেরা। তারা একে অপরের খাবার টেস্ট করবে এবং গোপনে কাগজে লিখে রাখবে কাকে সবচেয়ে ভালো লেগেছে। শর্ত একটাই, নিজের নাম লেখা যাবে না। সবার মুখেই তখন একরাশ কৌতূহল আর কড়াভাবে লুকানো উত্তেজনা। খাবার টেস্ট শুরু হলো। নরোজ একে একে সবার খাবার খেয়ে যাচ্ছিল। কিন্তু যখন সরফরাজের খাবার মুখে তুলল, তখন এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে মুখে ফুটে উঠল এক অভিব্যক্তি যা বোঝায় কিছু তো আছে। অন্যদিকে সরফরাজও চুপচাপ, তার মুখেও কিছু বলা নেই। এক সময় সবার টেস্ট শেষ হলো। বিচারকরাও নম্বর দিয়ে ফেলেছেন। এবার শুরু হলো প্রতিযোগীদের গোপন ভোট। প্রথমেই ডাক পড়ল নরোজের। সে এগিয়ে গিয়ে কাগজটা খুলে ক্যামেরার দিকে ধরল। প্রতিযোগীরা দেখতে পাচ্ছে না, শুধু বিচারক ও দর্শকরা দেখল সেখানে জলজল করছে সরফরাজ ফারজাদ চৌধুরী নামটা। চারপাশে মুহূর্তেই ফিসফাস। মধুরা হতবাক, চোখ গোল গোল করে তাকিয়ে বলল, সরফরাজ, লাইক সিরিয়াসলি? ওর নাম দিল নরোজ। বুঝে উঠতে পারল না রাগ করবে নাকি বিস্মিত হবে, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো। এরপর একে একে বাকিদের ভোট নেওয়া হলো। নামগুলো ঘোষণা করা হচ্ছিল ধীরে ধীরে, যেন প্রতিটা নাম একটা টান টান উত্তেজনা। সবশেষে স্টেজে উঠলেন উপস্থাপিকা। একগাল মিষ্টি হেসে বললেন, প্রিয় দর্শক ও প্রতিযোগীরা, এই মুহূর্তের জন্যই এত আয়োজন। টান টান উত্তেজনা বিরাজমান চারপাশ। আমি আর বেশি ঘুরাব না, আমাদের প্রতিযোগীদের টেনশন দেব না। আজকের স্বাদে আনন্দে অনুষ্ঠানের প্রতিযোগী ও বিচারকদের সম্মিলিত ভোটে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। উপস্থাপিকার ঠোঁটে তখনও ঝুলে এক চিলতে হাসি। আজকের স্বাদে আনন্দে প্রতিযোগিতায় যিনি বিচারক ও প্রতিযোগীদের সম্মিলিত ভোটে বিজয়ী হয়েছেন, তিনি আর কেউ নন আমাদের সকলের পরিচিত অভিজ্ঞ রাঁধুনি মিস্টার সরফরাজ ফারজাদ চৌধুরী। সেই মুহূর্তে যেন পুরো হলঘরে একসাথে নিঃশ্বাস পড়ে। করতালির শব্দে ভরে যায় চারদিক। কেউ কেউ উঠে দাঁড়িয়ে অভিবাদন জানায়, কেউ চোখ বড় করে তাকিয়ে থাকে নরোজের দিকে, সেই নরোজ যে কিনা তার ভোট সরফরাজকে দিয়েছে। মধুরা কপাল চাপড়ে ফিসফিস করে বলে, এটা কি হলো? উনি সত্যিই জিতে গেল। নরোজ কিছু বলে না, শুধু ধীরে মাথা নিচু করে সামান্য হাসে। সঞ্চালক মাইক হাতে সরফরাজকে ডেকে নেন সামনে। সে উঠে দাঁড়ায়, তার ভেতরের সেই আত্মবিশ্বাস তখন যেন দ্বিগুণ। প্রশংসার ভাষায় ধন্যবাদ জানায় আয়োজকদের, বিচারকদের। তবে চলে আসার আগে উপস্থাপিকা জিজ্ঞেস করেন, স্যার, আপনি কারো নাম কেন লিখেননি? সরফরাজ একটু চুপ হয়ে রইল। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলল,
রান্নায় বেশিরভাগই প্রতিযোগী কোনো না কোনো খামতি ছিল। আমি এই জন্যই নাম দেইনি যাতে তারা নিজেদের ভুলগুলো ধরতে পারে আর ভবিষ্যতে আরো ভালো রাঁধুনি হয়ে ফিরে আসে। নাম থাম ঘোষণার পর পুরস্কার বিতরণের পালা। সরফরাজ শুধু ট্রফিটা নেয় আর বাকিটা সব প্রতিযোগীদের মধ্যে দিয়ে দিতে বলেন। বিচারক প্রথমে একটু সংকোচবোধ করলেও পরে রাজি হয়ে গেল, কারণ সরফরাজের টাকার অভাব নেই, সে যে এখানে এসেছে তাই অনেক। সবকিছু শেষে সরফরাজ নৌরোজের দিকে হাসি মুখে এগিয়ে এল, পাশাপাশি দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, একটা কথা বলেছিলাম, জিতলে আমি যা বলবো সেটাই চলবে। কথাটা মনে আছে নিশ্চয়ই? তারপর ঘুরে তাকালো নৌরোজের দিকে। সে কিছু বলল না, চুপচাপ রইল। সরফরাজ নিজের মতো করে আবার বলতে শুরু করলো, মিস নৌরোজ, তুমি আজ থেকে ঠিক 7 দিন আমার রেস্টুরেন্টে থাকবে। আমার সাথে সাথে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে সেই 7টা দিন পার করতে হবে। রান্না, সার্ভিস, প্রেজেন্টেশন সবকিছু আমার সাথে শিখতে হবে, করতে হবে। এটুকু তো অন্তত একজন প্রতিযোগী হেরে গেলে তার প্রতিদ্বন্দ্বী থেকে শিখতেই পারে, তাই না? বিনিময়ে আমি তোমার ভুলগুলো ধরিয়ে দেব। কাল সকাল 8টার মধ্যে চলে আসবে। ওকে বাই মিস নৌরোজ। রুমে আবারও গুঞ্জন শুরু হয়। সরফরাজের প্রশংসায় সকলে পঞ্চমুখ। তার মাথায় আসে না তাদের সাথে এই ব্যাডার কিসের এত হিংসা। কোন পাকা ধানে মই দিয়েছিল সে, তার জন্য এমন গুতাগুতি করে? একটা দীর্ঘশ্বাস ফেলে নৌরোজ আস্তে উঠে দাঁড়ায়। চোখে ক্লান্তি নেই, কণ্ঠে অহংকার নেই, শুধু একটাই বাক্য বলে, ঠিক আছে, 7 দিন। আমি দিচ্ছি কথা, পালিয়ে যাব না, টাইম মতো চলে যাব। তারপর চোখাচোখি হয় সরফরাজের সাথে। সামান্য হলেও চোখে খেলে চায় একরাশ চ্যালেঞ্জ। আর কোনো কথা হয় না। সরফরাজ বেরিয়ে যায়। দর্শক আবারও হাততালি দেয়, বিচারকরা মুচকি হাসেন। ইভেন্ট শেষ। যে যার মতো বেরিয়ে যায়। নৌরোজ বের হতেই তাকে ঝেঁকে ধরে তার বন্ধুরা। মধু রেগেমেগে তেড়ে এসে মারবে মারবে ভাব, পড়শি থামিয়ে দিল। তাকে থামালেও তার মুখ থামাতে পারল না। বলল, তুই ওই সরফরাজের বাচ্চাকে কেন ভোট দিলি বল আমারে? তোর কোনো আক্কেল নেই। নৌরোজ মুচকি হাসল, সে নাম লেখার সময়েই বন্ধুদের রিয়াকশন কল্পনা করে নিয়েছে। তাই এখন আর অবাক হলো না। বলল, সরফরাজ চৌধুরীর মুখের মতো হাতও কার্যকরী। সে অহংকারী হলেও রান্নাই একদম সেরা। আর তোরা জানিস আমি সত্যি মেনে নিতে খুব বেশি সময় নেই না। সে ডিজার্ভ করে তাই জিতেছে। আমি রান্নার টেস্ট না করলে ভাবতাম বিচারক খুশা খেয়েছে, কিন্তু না, সে আসলেই অসাধারণ রান্না করে। সবকিছু পারফেক্ট ছিল তার খাবারে। বন্ধুরা আর কি বলবে? হায় হতাশ করতে করতে যে যার গন্তব্য ধরল। তবে নৌরোজ আর কিছু জানালো না। সকাল 7:50। রেস্টুরেন্টের মূল দরজা খোলার শব্দে যেন ঘড়ির কাঁটা টিকটিক করে উঠল। নৌরোজ আসার কথা ছিল 8টায়, কিন্তু সে এসে দাঁড়িয়েছে তার আগেই। চুলটা উঁচু করে রাবার দিয়ে বাঁধা, চোখে হালকা ক্লান্তির ছায়া, কিন্তু মুখে অদ্ভুত এক স্থিরতা। হয়তো রাতে ঘুম হয়নি ঠিকঠাক। ভেতরে ঢুকতেই প্রথম যাকে দেখল তিনি আর কেউ নন, সরফরাজ নিচে। হাতের রোল করা একখানা চার্ট, আর গলায় ঝুলছে অফিসিয়াল আইডি। তার মুখে হালকা হাসি, যেন শিকারী এক কৌশলে শিকারকে খাঁচায় এনেছে। তাকে সময়ের আগেই আসতে দেখে বাহবা দিয়ে বলল, ওয়াও, সময়ের আগে এসেছ। চমৎকার, মিস নৌরোজ। চলো এখন আমার সাথে লেটস গো। নৌরোজ অবাক হয়। মাত্রই তো আবার কোথায় যাবে? ছোট ছোট করে বলল, কোথায় যাব? কিন্তু তুমি হয়তো জানো না, এখানে আসল কাজ শুরু হয় রান্না দিয়ে না, বাজার দিয়ে। তারপর সে এগিয়ে একটা ছোট্ট তালিকা ধরিয়ে দিল তার হাতে। আজ তুমি আমার সাথে বাজারে যাবে। মাছ, মাংস, সবজি সব কাঁচামাল আমি বেছে নিই। আজ তুমি শিখবে কোন মাছের চোখে জীবন্ততা থাকে, কোন শাক কচি আর কোনটা স্রেফ পচা। সবকিছু যাচাই বাছাই করে নিবে। নৌরোজ প্রথমে কিছু বলল না, চুপ হয়ে রইল। সে আসলে রান্না বান্না জানলেও বাজার করতে পারে না। রেস্টুরেন্টের সব বাজার নির্বাণ আর মাহিন করে। মেয়েদের বাজার টাজারে যেতে টেতে দেয় না। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বাজার করা কঠিন। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আমি তো পারি না। আমি জানি। সমস্যা নেই, চলো। নৌরোজ মাথা নাড়িয়ে সামনে আগালো। বাজারে। সকাল 8:30। নৌরোজ পুঁইশাক দেখছিল। পছন্দ হয়ে যেতেই দোকানিকে দিতে বলল। কিন্তু তাকে বাধা দিয়ে সরফরাজ বলল, এই পুঁইশাকটা ভালো না। বেশি চকচকে মানেই ফরমালিন। না বোঝার ভান করো না, আমার রেস্টুরেন্টের নাম খারাপ করার ধান্দা। নৌরোজ রেগে গেল। সে জেনে বুঝে তাকে নিয়ে এসেছে কথা শোনাবে বলে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি বুঝলেন কি করে? শাক আপনাকে প্রেমপত্র দিয়েছে।
সরফরাজ না তাকিয়ে উত্তর করল, না, ওর মতন মুখোশ পরার জিনিস আমি চট করে চিনে ফেলি। আপনি কি সবসময় এইরকম খোঁচা দিয়ে কথা বলবেন? তাহলে কিন্তু আমি চলে যাব। না, শুধু যাদের কথা শুনলেই মাথা গরম হয়ে যায়, শুধু তাদের সাথেই। আর তুমি চাইলেও যেতে পারবে না। কথা কম কাজ বেশি। এদিকে এসো। জনের মাঝে তখন আগুন গরম বাতাস। কিন্তু কেউ পিছু হচ্ছে না। নুরজকে দিয়ে সব দেখাচ্ছে, দামাদামি করাচ্ছে, অথচ সরফরাজ কিনছি অন্য জিনিস, সেগুলো নিচ্ছে না। নুরজের রাগে শরীর রীতিমতো কাঁপছে, কিন্তু কিছু বলতেও পারছে না। মনে মনে নিজেকেই গালি দিল। কি ভালো দেখতে তাদের সাথে চ্যালেঞ্জ নিতে গেছিলি, এখন বোঝ কেমন লাগে। বাজার করা শেষে দুজনেই হাঁটছিল। নওয়াজের ভেবেছিল তাকে বাজারে ব্যাগ টানাবে, কিন্তু না, ব্যাডা এতটাও খারাপ নয়, সে এত ভার বহন করতে পারে না। তাই 3টে লোক নিয়েছে তাদের গাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। তারা আগে আগে যাচ্ছে আর সরফরাজ আর নুরুজ পিছু পিছু যাচ্ছে। নুরুজ নিজের মতো বকবক করতে হাঁটছিল। পাশে কেউ আছে খেয়ালই নেই, হাঁটতে হাঁটতে আগে চলে গেছে। সরফরাজ ডাক দিল না। সে আপাতত ক্যাপ আর মাস্ক দিয়ে নিজেকে আড়াল করতে ব্যস্ত। নুরুজ ছোট থেকেই কুকুর অনেক ভয় পায়। হুট করে 4-5টে কুকুর তার সামনে থেকে দৌড়ে আসছিল। এমন ভাবে আসছিল ফিল লাইক এসেই তাকে কামড়াতে শুরু করবে, আর যাকে ধরবে একদম ছিঁড়ে ফেলবে। নুরুজ ভয় পেয়ে গেল, ভয়ে চিৎকার দিয়ে পেছনে দৌড়। সামনে সরফরাজের সাথে ধাক্কা খেতেই প্রাণের ভয় তাকেই আঁকড়ে ধরল। তাদের 2 পাশ দিয়ে কুকুরগুলো খেউ খেউ করতে করতে চলে গেল। হুট করে তাকে এভাবে ধাক্কা দেওয়াতে সরফরাজ রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জড়িয়ে ধরায় থেমে গেল। নুরুজের চুলের শ্যাম্পুর গন্ধ নাকে যেতেই অন্যরকম অনুভূতি হলো। বুকের মধ্য ধুকধুক শব্দ শুরু হলো। ছটপট নুরুজকে কাছ থেকে সরিয়ে পাশে দাঁড় করাল। বেচারি ভয়ে ভয়ে তাকিয়ে দেখল কুকুর নেই। কিন্তু এখন সরফরাজ বকবে ভেবে তার দিকে তাকাতেই দেখল সে অন্য দিকে তাকিয়ে আছে। কেমনে উস্কোখুস্কো ভাব করছে। তাকে কিছু বলার আগেই বলল, ভয় নেই, চলে গেছে, এসো। তারপর আর কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল। নুরুজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। হঠাৎ হলো কি তার? কিছুই বলল না। এটাও সম্ভব। তবে তাকে এভাবে জড়িয়ে ধরায় এখন সেও ইতস্তত করল। নিজেকে আবার বকা দিতে দিতে তার সাথ ধরল। নুরুজ ভাবতেই পারেনি প্রথম দিনটা এত সহজে কেটে যাবে। বাজার থেকে ফেরার পর থেকে সরফরাজ একবারের জন্য তার দিকে তাকায়নি, যেন কিছুই ঘটেনি। অথচ তার মনেই যেন ছোটখাটো ভূমিকম্প ঘটে চলছে। সে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না। মনে মনে নিজেই নিজেকে শাসাচ্ছে আর বলছে, নুরুজ রে, তুই কি করে পারলি এক বিপদ থেকে বাঁচতে আরেক বিপদের উপরে ঝাঁপিয়ে পড়তে? ভাগ্যিস কিছু বলেনি, নইলে আজ যে তোর কি হতো। তার সব কাজ শেষ হয়ে যায় সন্ধ্যার আগেই। সরফরাজ তাকে বাসায় চলে যেতে বলে। নুরুজ বাড়ির ফেরার আগে পড়শির সাথে দেখা করে যায়। সামনে মাস থেকে পরীক্ষা। আবার পরশুদিন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, সাথে আবার প্রেজেন্টেশন আছে। একই দিনে 2টো বাস মাথায় চুলে আছে মধুর মতে। আবার উপস্থিতি মার্কস তো একটাও পাবে না। সব মিলিয়ে অ্যাসাইনমেন্টের নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। বাসায় ফিরে গোসল সেরে খাতা কলম নিয়ে বসে পড়ল। দিনে তো সময় পাবে না। কালকে একবার তাদের রেস্টুরেন্টে যেতে হবে, তারপর সরফরাজের রেস্টুরেন্টে। যদিও সরফরাজকে বললে হয়তো সে একদিন ছুটি দিয়ে দিবে, কিন্তু কি দরকার? তার সিম্প্যাথির কোনো দরকার নেই। প্রথমে সবার থেকে গোপন করলেও পরে সবাইকে জানিয়ে দিয়েছে। তারা তো রীতিমতো অবাক। অবশ্য অবাক হওয়ার কারণ সে ওখানে যাচ্ছে তা নয়, বরং সে একবার সরফরাজ খারাপ বলছে তো আরেকবার বলছে অতটাও খারাপ নয়। দ্বিতীয় দিন সকাল ঠিক 7টা। নুরুজ তাদের রেস্টুরেন্টে গেল। সেখানে কাজ শেষ করে ফিরতে ফিরতে 1 ঘন্টা লেট হয়ে গেল। রেস্টুরেন্টের ভেতরে গুনগুন করে চলে নুরুজ। সরফরাজ তখন সি ফুড কাউন্টারের পেছনে দাঁড়িয়ে, হাতে ফ্রেঞ্চ নাইফ আর এক গাদা স্কুইড। আজ তোমার কাজ হবে ফুড কাটিং থেকে শুরু করে প্লেটিং, বলে সরফরাজ চোখ তুলল। নুরুজ তা খুব সহজেই অতি দ্রুত করে ফেলল। তা দেখে সরফরাজ অবাক হলো। কাজটা সহজ হয়ে গেছে ভেবে দায়িত্ব পাল্টে দিল। এগুলো রাখো, অন্য কিছু করো। নুরুজ শান্ত চোখে তাকালো। সরফরাজ চিন্তিত হলো। কি দিবে ভাবতে ভাবতে মাথায় এলো রান্না। আজকে তোমার মন মতো একটি আইটেম রান্না করবে। নুরুজ ছোট ছোট করে তাকে শান্ত গলায় বলল, কি রান্না করব বলুন। যা তোমার মন চায়। নুরুজ আর চোখে তাকালো। বিড়বিড়িয়ে বলল, তাহলে তো আমি আপনাকেই রান্না করতে চাই মিস্টার সরফরাজ চৌধুরী। সরফরাজ তড়িৎ বেগে তীক্ষ্ণ চোখে তাকালো। বিরক্তি নিয়ে বলে উঠল, হওয়াত।
নৌরজ ঠোঁট কামড়ে হাসল দেখে ফেলার আগেই ঠোঁট চেপে থামিয়ে নিল। তারপর বলল, কিছু না। আপনার তো সব কিছুই আপনি নিজে ঠিক করেন। আমি তো শুধু ঘড়ির কাটার মতো ঘুরি। রান্নাটাও বলে দেন কি করতে হবে। বাহ, এত ভক্তি শুনে ভালো লাগছে মিস নৌরজ। এত ভালো করে এত তাড়াতাড়ি আমাকে বুঝে ফেলার জন্য। চোখ না তুলেই উত্তর এল। নৌরজ আর কথা বাড়ালো না, কাজে লেগে পড়ল। কাজের ফাঁকে নৌরজ একটা ঝাঁঝালো সবজির স্যুপের রেসিপি প্রেজেন্ট করলো। তার সাজানো লাঞ্চ ট্রেতে সে এমনভাবে গোলমরিচ ছিটিয়ে দিয়েছিল, দেখে সরফরাজ একবার তাকিয়ে আবার তাকালো। তুমি এটা সাজালে? হুম, বেশ যত্ন সহকারে সাজিয়েছ দেখছি। শুনুন, ট্রেতে খাবার যতটা যত্নে সাজাতে হয়, ততটা মানুষের অনুভূতিও সাজিয়ে রাখতে হয়। গোলমরিচের মতো কমন মশলা ছিটালেই ছাঁচ আসে না, দৃষ্টিতে ছুঁয়ে যেতে হয়। আগে চোখে লাগলেই তো মানুষের মনে লাগবে, তাই না? সৌন্দর্যের প্রতি বরাবরই মানুষের একটু বেশি চোখ। সরফরাজ কিছু বলল না। আজ তার কাজের প্রতি যত্ন ছিল, সরফরাজের প্রতি নয়। কিন্তু মাথায় ঘুরে গেল কথাটা দৃষ্টিতে ছুঁয়ে যেতে হয়। অদ্ভুত অনুভব হলো। কথাটা কি তাকেও ইঙ্গিত করে বলল নাকি মেয়েটা? কি জানি, হতে পারে নাও পারে, তার এত ভেবে কাজ নেই। দুপুরে খাবারের প্রস্তুতি চলাকালীন সময়ে হঠাৎ রান্নাঘরের ভিতর পানির পাইপ ফেটে পানি ছিটকে পড়তে লাগলো। সবাই দিকবিদিক ছুটোছুটি করছিল। নৌরজ হড়কিয়ে পড়ে যাচ্ছিল হুট করেই, তখন পেছনে থেকে সরফরাজ হাত বাড়িয়ে তাকে টেনে ধরল। অল্পক্ষণের জন্য তার কাঁধে ঠেসে এল নৌরজের গাল। আর সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। নৌরজের নরম নিঃশ্বাস তার ঘাড়ে। আর সরফরাজের ভ্রুজোড়া এক মুহূর্তের জন্য কুঁচকে উঠল। নৌরজের ভয়ে জড়সড় হয়ে লেপ্টে রইল তার সঙ্গে। সরফরাজ তাকে সোজা করে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। এতক্ষণে বাস্তবে ফিরল। বারবার সরফরাজের এত কাছে চলে আসায় সংকোচবোধে ঘিরে ধরল তাকে। তবে পরক্ষণেই জনই সামলে নিল নিজেদের। খুব একটা ভিজেনি তারা, তবে রান্নাঘর ভিজে জবুথবু। হঠাৎ করে এই অবস্থা কি করে হলো, তার বোধগম্য হলো না। সরফরাজ মুখ ঘুরিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। এখানের এই অবস্থা কি করে হলো? কৈফিয়ত চাইল সকলের কাছে। তার একটা ধমকে বারবার বুক ধড়ফড় করে উঠছিল নৌরজের। আজকে আগে ভাগেই ছুটি দিয়ে দেওয়া হলো তাকে। নৌরজ যদিও দ্বিমত করেছিল, কারণ তার আজ নয় কালকে ছুটি প্রয়োজন। কিন্তু সরফরাজ তা শুনল না। জানালো, সমস্যা নেই, কালকেও দিবে। তারপর আর কিছু বলতে পারেনি সে। নিঃশব্দে বেরিয়ে পড়ছিল। সরফরাজ পিছু ডাকল। গাড়িতে বসে আছে সে। জানতে চাইল লিফট লাগবে কিনা। নৌরজ মাথা নাড়িয়ে না বোঝালো। এতটা ভালো মানুষই তার কেমন যেন ভালো লাগছিল না। একবার না করায় সরফরাজ আর তার ব্যক্তিত্বের বাহিরে গিয়ে ডাকল না। গাড়ি নিয়ে সজোরে স্থান ত্যাগ করল। দুজনের মাঝখানে প্রথমবারের মতো ঝগড়া ছাপিয়ে একটা নর্মাল দিন গেল। তৃতীয় দিন। আজ রেস্টুরেন্টে ভিআইপি বুকিং। রান্নার দায়িত্ব এবার পুরোটাই সরফরাজের রেস্টুরেন্টের বিদেশি শেফদের হাতে, তবে সার্ভিস পরিপাটি, দ্রুত ও রুচিসম্মত পরিবেশনার দায়িত্ব নৌরজের। নৌরজ জানে না, আজ তাকে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখাবে সরফরাজ। কিন্তু বেচারির তো আজ সময় নেই, ভার্সিটিতে যেতে হবে। এখান থেকে বের হয়ে আর সময় পাবেন না ভেবে একবারে পরিপাটি হয়ে নিল। পরনে কালো রঙের একটা সফট কাতান শাড়ি। চুলগুলো ছেড়ে একপাশ নিয়ে রাখল। কানে ছোট্ট পাথরের রিং। ঠোঁটে হালকা লিপস্টিক, সাথে মুখে হালকা পাউডার, ব্যাস রেডি। ঝটপট বের হওয়ার জন্য বের হতে গিয়ে আবার ফিরে এলো। ঘড়ি নিতে ভুলে গেছিল। তা ব্যাগে তুলে বেরিয়ে পড়ল। আপাতত গাড়িতে ওঠা দরকার। ঘড়ি সেখানে গিয়েও পড়তে পারবে। সরফরাজ চারপাশ দেখিয়ে দিচ্ছিল কোন দিকে কি কমতি আছে। সেই মুহূর্তে নৌরজ ঢুকল। হুট করে ফরমাল পোশাক ছেড়ে শাড়িতে দেখে তাকে একটু চিনতে অসুবিধা হলো। ভালো করে লক্ষ্য করতেই হা হয়ে তাকিয়ে রইল। সরফরাজের পাশে থাকা ব্যক্তিটা ৩-৪ বার ডাকল। উত্তর না পেয়ে হাতে ছোট্ট করে একটা টুকা দিয়ে বলল, স্যার। সরফরাজ কিছুটা চমকালো। নিজেকে ধাতস্থ করে বলল, হুম। আর কিছু? না। যাও। ওকে। লোকটা চলে যেতেই সরফরাজ একটা মেনু নিয়ে নেড়েচেড়ে দেখছিল। ভাবটা এমন করল যেন সে নৌরজকে দেখেইনি। অথচ বুকের মধ্যে এক প্রকার তোলপাড় শুরু হয়ে গেছে। হুট করে এত জোরে জোরে হার্টবিট কেন চলছে বুঝে উঠতে পারল না। নৌরজ সরাসরি তার কাছে এলো। তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। তবে তাকালো না। সেই আগে জিজ্ঞেস করল, আজকের কাজ কি? একটু অল্প করে দিবেন, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে আজ। এই যে, এই মেনুটা মুখস্থ করে ফেলো, বলে সে একটা ছোট্ট তালিকা এগিয়ে দিল সরফরাজ। মানে পুরোটাই? হ্যাঁ,
ক্লায়েন্ট যদি কোন খাবারের উৎস বা রন্ধন প্রণালী জানতে চায়, তুমি না দেখেই উত্তর করবে। সব জানতে হবে সব ওকে। নৌরোজ তালিকা দেখে মুখ বাঁকায়, কিন্তু কিছু না বলে নিঃশব্দে চুপ করে পড়ে যায়। তখন সরফরাজ বারবার চোখে দেখছিল। 10টার দিকে অতিথিরা হাজির। একজন বয়স্ক অতিথি হঠাৎ করে স্যুপে অ্যালার্জি হয়ে পড়ে যান। রেস্টুরেন্টে মুহূর্তেই একটা ছোট্ট বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক তখনই সামনে এসে পরিস্থিতি সামাল দেয় নৌরোজ। স্যার, খুব দুঃখিত, হয়তো কিছু উপাদানে অ্যালার্জি হয়েছে। আমাদের মেডিকেল বক্স আছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ভদ্রলোক উত্তেজিত হতে নিষেধ করেন, কারণ তিনি জেনে বুঝেই খেয়েছেন। আসলে এতে তার সমস্যা হবে জেনেও লোভ সামলাতে পারেনি। সবাই টেনশন মুক্ত হলো। নৌরোজের উপস্থিত বুদ্ধিতে রেস্টুরেন্ট রিভিউ খারাপ হওয়ার হাত থেকে বাঁচে। আর সরফরাজ দূরে দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ ম্যানেজার এসে তার পাশে দাঁড়ায়, এক মুহূর্ত চুপ করে থেকে বলে, মেয়েটা কিন্তু আসলেই বুদ্ধিমতী স্যার। সরফরাজ উত্তর করে না, বড় বড় ধাপ ফেলে নৌরোজের কাছে গিয়ে দাঁড়ায়। তাদের দুজনের দিকে একবার তাকিয়ে ভদ্রলোক হুট করে হেসে ওঠেন। সবাই অবাক হয়। তিনি হাসি থামিয়ে বললেন, মিস্টার আর মিসেস সরফরাজ নাকি? নৌরোজ চমকে তাকায়। সরফরাজও বিব্রত বোধ করে। কিছু বলার আগেই অতিথিদের মধ্যে আরো একজন বলে ওঠেন, আরে লজ্জা পেতে হবে না, সমস্যা নেই, এসব হয়। আমিও আমার মিসেসের সাথে বিয়ের আগের কাপল ড্রেস পরে ঘুরতে যেতাম। নৌরোজ আর সরফরাজ একে অপরের দিকে তাকালো। আসলে দুজনেই আজ ব্ল্যাক কালার পরে এসেছে, তাই উনারা ভেবেছে কাপল। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে নৌরোজ বলতে চাইল, ভুল ভাবছেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সরফরাজ তাদের ধন্যবাদ জানালো। 1 ঘন্টা পরেই সবাই চলে গেল। নৌরোজ হতভম্ব হয়ে সেই দৃশ্য দেখল শুধু। তারা চলে যেতেই সে জানতে চাইল, আপনি তাদের ভুল কেন ভাঙলেন না? তোমার ভার্সিটি আছে না? আপনাকে কিছু বলছি আমি। শুনেছি, তবে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। নৌরোজ রাগ হলো। কথাটা এড়িয়ে গেল কেন? গালাগালি করতে করতে বাহিরে বেরিয়ে রিকশা ডাকল। রিকশাওয়ালা আসার আগেই সরফরাজ গাড়ি নিয়ে হাজির হলো। গত দিনের মতোই ডাকল, তবে অন্যভাবে, উঠে এসো। নৌরোজ উত্তর দেয় না, পাশ কেটে চলে যেতে চায়। সে আবার বলে, ঘড়ি দেখো। সঙ্গে সঙ্গে হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করল। সময় নেই একদমই, রিকশায় গেলে লেট হয়ে যাবে। অগত্যা গাড়িতে উঠে সিটবেল্ট লাগিয়ে বসল। সরফরাজ আর কোনো কথা বলল না, একদম ভার্সিটির সামনে এনে নামিয়ে দিল। নৌরোজ নেমে গিয়ে ধন্যবাদ জানালো। প্রত্যুত্তরে সে থমথমে মুখে বলল, মিস নৌরোজ আর কখনো শাড়ি পরে আমার সামনে আসবে না। ব্ল্যাক শাড়ি তো একদমই নয়। সে নিজেও বুঝতে পারছে না কেন এমন লেগেছে কথাটা। কে কাকে কি ভাবছে? এমন তো কিছু হয়নি। হয়তো খারাপ দেখছিল তাই সরফরাজ একটু বেশি সিরিয়াস হয়ে গেছে, কিংবা হয়তো সে নিজেই একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। এত ভাবাভাবির কি আছে? কিন্তু কিন্তু তার তো কোনো অধিকার নেই তার পোশাক আশাক নিয়ে কমেন্ট করার। কেন করলো? কি যেন? একবার গিয়ে কি জিজ্ঞেস করবে? না না, কেউ যদি শুনে ফেলে বিষয়টা আর বিব্রতকর হবে তার জন্য না থাক। এমন শতটা প্রশ্ন চিন্তা মাথায় তালগোল পাকিয়েও তবুও আজ রেস্টুরেন্টে গিয়ে কাজে মন দিল নৌরোজ। সরফরাজও আজ খুব পেশাদার, না বাড়তি কথা, না চোখাচোখি। কিন্তু তার ব্যবহার এতটাই ঠান্ডা যে সেটা আরো বেশি কাটার মতো বিঁধতে লাগলো নৌরোজের মনে। ভাই, হুট করে এই ব্যাডার কি হলো? এত ভালো মানুষই কেন দেখাচ্ছে? সমস্যাটা কি তার? নৌরোজ নিজেই কথায় পা বাড়াল। বহুদিন এই ব্যাডার সাথে ঝগড়া হয় না, আজ ইচ্ছে করে খোঁচাতে চাইল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ আছে কিনা, কিন্তু না, কেউ নেই। এদিকটায় সবাই ব্যস্ত। সরফরাজ যখন কিচেনে আসে সবাই অন্যদিকে চলে যায়। তার রেস্টুরেন্টে কখন কি রান্না কিভাবে সব তার অভিনতেই হয়ে থাকায়। তবে যেমনই হোক তার রান্নার হাত যে দারুণ এটা স্বীকার করতেই হবে। তবে এখনকার খাবারের চড়া দাম, বড়লোকেরা ছাড়া কেউ এখানে এসে তৃপ্তি করে খেতে পারবে না। মূলত নৌরোজের রেস্টুরেন্ট রাতারাতি ভাইরাল হওয়ার কারণ এটাই ছিল, একে সুস্বাদু অন্য রকম কিছু, তার উপর আবার দামে একদমই সস্তা। তাই সাধারণ মানুষ এসে বারবার ভালো রিভিউ দিতে দিতে এত হাইপে উঠে গিয়েছে। সে যাই হোক মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো মুখে আওড়াল। আজ এত চুপচাপ কেন? আর আমি আজ কিন্তু শাড়ি পরিনি। সরফরাজ কিছুটা চমকালো ভরকালো। সে যতটা চাচ্ছিল নৌরোজকে ইগনোর করতে, হঠাৎ করে কি যে হলো সেদিন জড়িয়ে ধরার পর তাকে নিখুঁতভাবে দেখেছিল। উইভিটু ইনোসেন্ট ফেসটা চোখ বন্ধ করলেই বারবার সামনে আসছে, আবার তার উপস্থিতি, তার হার্টবিট এত ফাস্ট চলছে। কালকে সেই কথা বলার পর থেকে নিজের উপর রাগ লাগছিল।
ওটা কেন গেল সে? সবকিছু মিলিয়ে সে নিজের উপর চরম বিরক্ত। নিজেকে সংযত করে বলল, তুমি কি পড়েছ সেটা আমার দেখার বিষয় নয়। নুরুজ শান্ত গলায় বলল, তো কালকে কেন দেখেছিলেন? আমি একজন পেশাদার হিসেবে এখানে এসেছ। তুমি শিখতে এসেছ, শেখো। এছাড়া অতিরিক্ত কোনো কথা নয়। ওহ, তাহলে কালকের কথাটা কি ছিল তা একটু বুঝিয়ে বলবেন? তোমার কি মনে হয়? সরফরাজ চোখ তুলে তাকায়। আমার তো অনেক কিছুই মনে হয়, কিন্তু তার সবটাই ঠিক হয় না। তাই আপনি ক্লিয়ার করে বলুন। ঠিক, সবার সব বোধ সবসময় ঠিক হয় না। কিন্তু আর একটাও কথা নয়। অতঃপর দুজনেই চুপ। কাজের মাঝে সরফরাজ আজ তাকে একটি বিশেষ কাস্টমার হ্যান্ডেল করতে বলে, একজন রেগুলার ক্লায়েন্ট যিনি সবসময় অভিযোগ করে। আজও তিনি আসতেই শুরু করলেন অভিযোগ। ভদ্রলোককে সে আগে দেখেনি, মাসখানেক হলো রেগুলার আসে আর প্রতিদিন খুঁত ধরার চেষ্টা করে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এত ভালো ভালো না টাইপ লোক আর কি। আজকে বলতেছে, এই টেবিলটা কেমন? এদিকে আলো পড়ে না, প্লেটের কিনারা তো ভেজা। এইভাবে খাবার দেওয়া যায়? নুরুজ এগিয়ে গেল, এমন কথায় কিছুটা ভরকালো। পাশের জনকে ইশারায় চলে যেতে বলল। তারপর গলার স্বর না চড়িয়ে শান্ত গলায় বলল, আপনার প্রত্যেকটি পর্যবেক্ষণ একদম যথার্থ। আমরাও চাই আপনি বারবার আসুন, কিন্তু প্রতিবারই যেন ভালো অভিজ্ঞতা নিয়েছেন। এই মুহূর্তে আপনার টেবিল বদলে দিচ্ছি। সঙ্গে আপনার জন্য থাকবে আমাদের শেফের পক্ষ থেকে একটি কমপ্লিমেন্টারি অ্যাপেটাইজার। ব্যাস, ভদ্রলোক মুচকি হেসে মনে মনে বললেন, এই মেয়েটা আগে কোথায় ছিল? তারপর আর কি? লোকটাও খুশি, নুরুজও খুশি। সে মুচকি হাসতে হাসতে সেখানে থেকে চলে গিয়ে নিজের কাজে হাত দিল। দূর থেকে দাঁড়িয়ে থাকা সরফরাজ এই পুরো দৃশ্য দেখছিল। তবে তার চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ভেতরে ভেতরে একটা গোপন প্রশ্রয় যেন গরম করে দিচ্ছে ভিতরটা। দিন শেষ। নুরুজ যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে বলে, আজ আপনার প্রশংসা করছি না, কারণ প্রশংসা আপনি পছন্দ করেন না, কিন্তু আজ আপনি ভালো শিক্ষক ছিলেন। অনেক কিছু শিখেছি, ধন্যবাদ আপনাকে। সরফরাজ মুখ ঘুরিয়ে বলল, ক্লাসের সময় মতো হাজির হওয়া শেখো, তাহলেই শিক্ষকের প্রশংসা করতে হবে না। নুরুজ হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে, এই লোকটা যেন প্রতি মিনিটে মাথা গরম করে, আবার প্রতি সেকেন্ডে ঠান্ডা হয়ে যায়। দুদিনই তো জাস্ট লেট হয়েছে, তাই কথা শুনাবে। অদ্ভুত লোক একটা। পঞ্চম দিন। নুরুজ আজকেও লেট। আজকে তার রেস্টুরেন্টে গিয়ে সবকিছু দেখিয়ে দিয়ে বের হতে হতে 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। আসলে সে না থাকায় সবার সবকিছু সামলাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কি করার, সে তো কথা দিয়ে দিয়েছে। তাছাড়া এখানে সে অনেক কিছু শিখতে পারছে যা বাকিদেরও শেখাতে পারছে, তাই কষ্ট হলেও সবাই খুশি, কারো আপত্তি নেই। তবে আজ বের হওয়ার সময় সরফরাজের ভালো মানুষের কথা শুনে মধু সবার সামনে মিটমিট করে হাসতে হাসতে বলেছে, দোস্ত, আমার মনে হয় ওই অহংকারী ব্যাটা তো প্রেমে পড়ে গেছে। নুরুজ সে কথা পাত্তা দেয়নি। চোখ রাঙিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। এসে দেখে আজ রেস্টুরেন্টে সকাল থেকে অস্বাভাবিক চুপচাপ। কারণ সরফরাজের মেজাজ খারাপ। জানা গেল তার প্রিয় একটি পুরনো কর্মচারী হঠাৎ চাকরি ছেড়ে দিয়েছে। নুরুজ বুঝতে পারে এই মানুষটা কাজের মাঝে বন্ধন তৈরি করে ফেলে। সম্পর্কটা যতই পেশাদার হোক, আন্তরিকতা থাকে। প্রকাশ না করলেও মনে মনে মানুষজনকে আপন ভাবে। সে ধীরে এসে সরফরাজের টেবিলে 1 কাপ কফি রাখে। 1 কাপ শান্তি, যা এখন আপনার দরকার। সরফরাজ কফির কাপের দিকে তাকিয়ে হাতে নেয়। উত্তর করে না কিছু। এক চুমুক দিতেই নুরুজ আবার বলে, আপনি তো কফিতে চিনি দেন না, কিন্তু যেদিন কিছু হারান সেদিন নাকি অল্প একটু দেন। এক মুহূর্তের নীরবতা। তারপর শান্ত কণ্ঠে বলে, তুমি কি সবসময় এত সূক্ষ্মভাবে সব দেখো? হয়তো সবসময় নয়, শুধু কিছু কিছু সময়। চোখে চোখ পড়তেই সরফরাজ মুখ ঘুরিয়ে নেয়। কিছু না বলে চলে যেতে চায়। নুরুজ পিছু ডাক দেয়, আবার হাতেই রেগে যায় সে। নুরুজের হাত ধরে টেনে তার কাছে আনে। একদম মুখোমুখি চোখে চোখ রেখে তাকায়। ও ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু ছাড়ে না। সরফরাজ পাশে তাকায়। কিচেন থেকে এক এক করে সবাই বেরিয়ে যায়। সরফরাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মিস নুরুজ, আমার বিষয়ে নাক গলানো বন্ধ করো। দূরে থাকো, বুঝেছ? দূরে থাকো। বলেই হাত ছেড়ে হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। নুরুজ পাথরের মতো দাঁড়িয়ে রো। তার কোনো কথা সে শুনেনি। সরফরাজ যখন কথা বলছিল তার গরম নিঃশ্বাস মুখে আছড়ে পড়ছিল। বুকের মধ্যে ভূমিকম্প বয়ে চলেছিল। হঠাৎ ফোনের শব্দে ধ্যান ভাঙল। নির্বাণের কল। নিশ্চয়ই আবার মধুর সাথে ঝগড়া বাঁধিয়েছে, হতাশ হলো। কল না ধরে আবার কাজে হাত দিল।
তবে সেই বিকেলেই ঘটে এক অদ্ভুত ঘটনা। সরফরাজের এক বন্ধুর সঙ্গে দেখা করতে এলে বন্ধুটি নুরুজকে ভুল করে সরফরাজের স্পেশাল ফ্রেন্ড বলে বসে। নুরুজ চুপ, কিন্তু মুখ কালো হয়ে যায়। হুট করেই মনের মধ্যে অশান্তি কাজ করতে শুরু করে। সরফরাজ সেটা বুঝে উঠতে না উঠতেই নুরুজ নিজের ব্যাগ নিয়ে তারা দেখিয়ে বেরিয়ে যায়। তার যাওয়ার দিকে সরফরাজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আর বিড়বিড় করে কিছু আওড়াল। ষষ্ঠ দিন। গতকালের ঘটনা নুরুজকে সারা রাত ঘুমাতে দেয়নি। সরফরাজের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি, কাছে টেনে আনার ভঙ্গি, আবার তার স্পেশাল ফ্রেন্ড, সবকিছু বারবার মনে পড়েছে। তবুও আজ সকালে বের হওয়ার আগে নিজেকে শাসিয়ে বলে দিয়েছে, এখন থেকে প্রফেশনাল দূরত্ব, বিন্দুমাত্র বাড়তি কিছু নয়। মনে থাকে যেন। রেস্টুরেন্টে ঢুকতেই সে টের পেল সরফরাজ যেন স্বাভাবিকের চেয়েও বেশি ব্যস্ত দেখানোর চেষ্টা করছে। তার সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলা যেন এক ধরনের খেলা হয়ে গেছে। নুরুজ আগে ভাবত সরফরাজের রেস্টুরেন্টে খাবারের এত দাম, তবুও এত ভিড় কেন? শুধুই কি নিজেকে বড়লোক প্রমাণের চেষ্টা, নাকি অন্য কিছু? একদমই তাই। এখানে বেশ বড় বড় সারির লোকজনেরা আসে, মিটিং করে, খাওয়া দাওয়া করে, কিছু আদান প্রদান করে চলে যায়। আবার একঝাঁক তরুণীরা আসে সরফরাজকে দেখতে। সে আগে মনে করত এই বেডায় কিছু জানে না, শুধু টাকা থাকায় রেস্টুরেন্ট দিয়ে বসে আছে। কিন্তু না, তার সেই ধারণা আসলে একদমই ভুল। বাহিরে থেকে কখনো ভেতরে চেনা যায় না। সরফরাজ এখানে প্রতিদিন আসে, তার দেওয়া রেসিপি অনুসারে রান্না হয়, সব দিক নিজে দেখে দেখে সামলায়। অহংকারী রূপটা শুধু তার বাহিরের লোকজনদের কাছে, ভেতরের লোকেরা জানে সে কেমন। আসলে সে স্বাভাবিক, কোথাও একটু থমথমে মুখে বলে। এই কয়েকদিনে এখানকার লোকদের থেকে নুরুজ যতটুকু জানতে পেরেছে, তাছাড়া আরও শুনেছে সরফরাজের বাবা মা বিদেশে থাকে, সে দেশে একাই থাকে। তার একমাত্র পরিবার বলি বা সাথাই তা এই রেস্টুরেন্টটাই। এসব চিন্তা করতে করতেই কাজের মাঝেই একসময় রান্নাঘরে একটু ভিড় হয়। নুরুজ পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছনে থেকে সরফরাজের হাত ধাক্কা লেগে তার হাতে রাখা গরম স্যুপের বাটি দুলে যায়। নুরুজ আঁতকে উঠে বলে, আহ, সাবধান। সরফরাজ তাড়াতাড়ি হাত দিয়ে ধরে ফেলে, ফু দিতে দিতে বলে, গরম, হাত পুড়েছে। নুরুজ এড়িয়ে যেতে চাইল, উত্তর করল, না, ঠিক আছে। কিন্তু আপনার হঠাৎ এ সময় এভাবে এসে হুট করে ভয় পাইয়ে দেওয়ার কারণ? সরফরাজ হাত না ছেড়ে টেনে নিয়ে গিয়ে একটা গ্লাসের মধ্যে হাত চুবিয়ে দিল। তারপর শীতল চোখে তাকিয়ে বলল, আমি ভয় পাইয়ে দিই, নাকি তুমি আমাকে ইগনোর করতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলছ? নুরুজ চোখ সরিয়ে নেয়, আমতা আমতা করে, আমি আমার কাজই করছিলাম, ছাড়ুন, আপনার কাজ করুন। সে কথা বাড়ায় না, বলে, হ্যাঁ, তাই তো বলছি, নিজের কাজে মনোযোগ দাও। এই ছোট ছোট বাক্য বিনিময় যেন ভিতরে জমা হওয়া অনেক কথা না বলার অজুহাত। বিকালে নুরুজ দরজার কাছে দাঁড়িয়ে ছিল। সরফরাজ তখন ফোনে কথা বলছিল, হঠাৎ কথার ফাঁকে তাকিয়ে তাকে দেখে ফোন রাখল। তারপর বলল, কাল সকালে দেরি করো না, কাল আমার শিফট কখন শেষ হবে? সরফরাজ হঠাৎ অন্য মনস্ক হয়ে উত্তর করে, না, শেষ হবে না। নুরুজ ভ্রু কুঁচকে বলল, মানে? সে আবারও বলে, মানে, শেষ হলে তুমি চলে যাবে। নুরুজ কেসে উঠে। সঙ্গে সঙ্গে সরফরাজ নিজের মধ্যে ফিরে। হালকা গলা খাকারি দিল সে নিচেও। শার্টের হাতে গুটাইতে গুটাইতে কথা সাজানোর চেষ্টা চালাচ্ছিল। তার অবস্থা দেখে নুরুজ হালকা হেসে ফেলল, কিন্তু কিছু বলল না। শুধু ব্যাগ কাঁধে তুলে চলে গেল। তার পেছনে সরফরাজের চোখ খানিকক্ষণ স্থির হয়ে রইল। আজকে আর সে কিছুই বলতে পারল না, কিছুই না। সপ্তম দিন। আজ সকাল থেকেই অদ্ভুত এক টানাপোড়েন। নুরুজ যতটা চেষ্টা করছে কথাবার্তা সীমিত রাখতে, সরফরাজ ততটাই হুটহাট কোথা থেকে যেন উপস্থিত হচ্ছে। দুপুরে একটি নতুন ডিশ টেস্ট করানোর সময় সরফরাজ নিজের নুরুজের সামনে প্লেট রাখল। খাও, আর মতামত দাও। নতুন ট্রাই করলাম। এটা কি বিদায় বেলার আনুষ্ঠানিকতা? সে মাথা নাড়িয়ে না বোঝালো। এলোমেলো ভাবে উত্তর দিল, তুমি তো বলেছিলে আমি ভালো শিক্ষক, তাই ছাত্রীর মতামত আমার দরকার। নুরুজ এক চামচ খেয়ে মাথা নেড়ে বলল, ভালো, তবে স্বাদে একটু কমতি কিছু লাগছে। কমতি কিছু মানে? কি কমতি আছে? নুরুজ মাথা নাড়িয়ে বোঝালো। সে বুঝছে না, কিন্তু লাগছে। সরফরাজ আশেপাশে চোখ বুলায়, কেউ নেই। হুট করে তার দিকে এগিয়ে আসে। একদম কাছাকাছি মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠল, তোমার কমতি। নুরুজ থমকে গেল, জমে গেল একদম। তার নিঃশ্বাস নুরুজের কপালে এসে পড়ছিল, শ্বাস আটকে আসার জোগাড় প্রায়। আশেপাশের দিকে তাকিয়ে দেখল কেউ নেই, তারপর বলল, আপনি ঠিক আছেন?
সরফরাজ ছেড়ে দিল, কোনো কিছু না বলেই দুমদাম পা ফেলে চলে গেল। মনের কথাটা আর মুখে আনতে পারল না, বলতে পারল না সে ঠিক নেই, এলোমেলো লাগছে তার। তাও তোমার জন্যই। নুরজ হাত ধুয়ে বের হচ্ছিল চলে যাওয়ার সময়। এই কয়েকদিনে তার বেশ কম বেশি সবার সাথেই ভাব হয়ে গেছে। এক এক করে এসে সবাই বিদায় জানালো। কেউ কেউ ফুল চকলেটও দিল, কেউ কেউ আবার আসতে বলল। নুরজ তার রেস্টুরেন্টেও সবাইকে ইনভাইট করল। সবার থেকে বিদায় নিয়ে দরজার কাছে এসে থামল। পেছনে তাকিয়ে দেখে সরফরাজ কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবল, আজ আমার এখানে শেষ দিন। সময় কত তাড়াতাড়ি চলে যায়। চলে যাওয়ার জন্য কাচের দরজাটা ধরতেই সরফরাজ পিছু ডাকল, দাঁড়াও। নুরজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি জড়ো হলো। তার মন চাচ্ছিল সরফরাজ তাকে আরো কিছুদিন থাকতে বলুক। ধীরে ধীরে পিছু ফিরল। সরফরাজ হাত এগিয়ে তার ব্যাগ দেখালো। এটা ফেলে যাচ্ছিলে? নুরজ নরম গলায় ধন্যবাদ বলে নিল, তবে মনে মনে ভীষণ বিষণ্ণ হলো। হুট করে সরফরাজ বলে উঠল, তুমি চলে গেলে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। আপনিই তো বলেছিলেন দূরে থাকতে। কয়েক সেকেন্ডের নীরবতা। সরফরাজ অনেকক্ষণ যাবৎ কিছু বলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। অবশেষে জড়তা ও সংকোচ কাটিয়ে নিজের চরিত্রের বাহিরের এসে ঠান্ডা কণ্ঠে বলেই ফেলল, তুমি কি আমার রেস্টুরেন্টকে মিস করবে? নুরজ অন্য মনস্ক ছিল, তাই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই হুট করে বলে ফেলল, হুম, সাথে আপনাকেও। সরফরাজ চমকে তাকালো। নুরজ কথাখানা বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। অতপর আর কোনো দিক না তাকিয়ে ছুটে বেরিয়ে গেল। কি দিয়ে কি বলে ফেলল সে নিজেও জানে। সরফরাজ সেখানে দাঁড়িয়েই তাকে মেসেজ করল, মিস নুরজ, তুমি আমাকে সত্যি মিস করবে? নুরজ শুকনো ঢোক গিলে লিখল, না, আমি আপনাকে একদমই মিস করব না। সরফরাজও এবার হাঁটতে হাঁটতে উত্তর দিল, ভালো, আমিও তোমাকে মিস করব না। আমি কি জানতে চেয়েছি? এটা লিখেও ডিলিট করে দিল রোজ, আর পাঠালো না। কিন্তু দুজনে মনি তো জানতো ওরা দুজনেই মিথ্যা বলছে। কয়েকদিন পর আজ নুরজের ওখানে যাওয়ার কথা নেই। 7 দিনের প্রতিশ্রুতি শেষ। সকালে কফির কাপে চুমুক দিতে দিতে ভাবল, শেষ তো হয়ে গেছে, এবার নিজের কাছে মন দেই। কিন্তু অদ্ভুত এক শূন্যতা যেন সারাক্ষণ ঘিরে ধরছে। কিচেনের আওয়াজ নেই, সরফরাজের গম্ভীর কণ্ঠ নেই, এমনকি সেই হালকা খোঁচাটাও নেই। অন্যদিকে সরফরাজ নিজের মতো ব্যস্ত থাকার ভান করছে। রেস্টুরেন্টে ভিড়, অর্ডার, স্টাফ মিটিং সব চলছে ঠিকই, তবু তার চোখ মাঝে মাঝে দরজার দিকে চলে যাচ্ছে। প্রতিবারই নিজেকে বলে, সে আসবে না, কেন আসবে? কিন্তু মন যেন মানতে চায় না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। নুরজ বই পড়ার চেষ্টা করলো, কাজের ফাইল খুলল, ফোনে গান চালালো, কিছুতেই মন বসছে না। সরফরাজ মনের সাথে লড়াই করে অবশেষে হারল মানল। নিজেই নিজেকে বলল, যাই না একটু, শুধু দেখতে কেমন আছে। রাস্তা পেরিয়ে নুরজদের রেস্টুরেন্টের সামনে এসে থামল। ভেতরে ঢোকার আগে নিজেকে বোঝালো, শুধু একটা কফি খেয়ে চলে যাব। ভেতরে ঢুকতেই নুরজের বন্ধুরা অবাক। নতুন স্টাফরা তো তাকে নামি দামি একজন বলেই চিনে, তাকে দেখে রীতিমতো অবাক। সে ভাবল নির্বাণরা কিছু বলবে, কিন্তু না, তাকে অবাক করে দিয়ে কেউ কিছু বলল না, শুধু হাসল। তারপর চেয়ার বসতে দিয়ে নুরজকে ডাকতে পাঠালো। নুরজ তখন কাউন্টারের পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। হঠাৎ চোখ পড়তেই থেমে গেল। দুজনের চোখে মিলল বিস্ময়ে অদ্ভুত এক আকর্ষণ। নুরজ এগিয়ে গেল। সরফরাজ গলা খাকারি দিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে বলল, এদিকে এসেছিলাম, ভাবলাম মিস নুরজের হাতের 1 কাপ কফি খেয়ে চাই। নুরজ শান্ত গলায় উত্তর দিল, বসুন, আনছি। বলে যাচ্ছিল সে পিছু ডাক দিয়ে বলল, দুটো এনো। দুটো কেন? আপনি তো একা। সরফরাজ দম ছেড়ে স্বাভাবিকভাবেই বলল, না, দুজন। একজন তো আমার সামনে, আরেকজন কোথায়? আরেকজন আমার সামনে। নুরজ জানত সে আসলে শুধু কফির জন্য আসেনি, আর সরফরাজও বুঝে গিয়েছিল আজ কেউই নিজের মনকে হারাতে পারেনি। তবুও কেউ কারো কাছে প্রকাশ করল না। তবে দুজনের মনে মনে বাজে গিটারের শব্দ নিজেরে এবার ঠিকই ধরতে পারল। চলবে।